শুরু করিতেছি মহান আল্লাহর নামে। শুরু করিতেছি পরম পরম আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসে। আজকে আপনাদের কমেন্টের মাধ্যমে বলতে হবে আজকে কে লাইভ ক্লাসটা নেবে। আবার পিছনে ছবি তো আছে। কত খাইয়ে গেল, ধরা খাইয়ে গেলাম নাকি? হ্যাঁ, ধরা খাইয়ে গেলাম। বড়া খেয়ে আচ্ছা, আজকে কে ক্লাস নেবে এটা বলতে হবে। আমাদের বাম পাশে আছে আমাদের তানভীর স্যার এবং আমাদের জিকের গুরু বলা হয় যাকে, যিনি বাংলাদেশ আন্তর্জাতিক বলেন, নৈতিকতা মূল্যবোধ বলেন, ভূগোল বলেন, এক কথা অলরাউন্ডার। ঠিক আছে, স্যার কিন্তু অনেকদিন দিন যাবত ঠিক শুধু বাংলা পড়ায় না, এছাড়া সবই পারে। ঠিক আছে, স্যার কিন্তু স্যারের ক্লাস যারা করছেন অনেক মজাদার। স্যার কিন্তু জোস ক্লাস না, ঠিক আছে, বরিশালের প্রোডাক্ট তো মানে ভালো জোস মজা দিতে পারে ক্লাসে। আবার আমার পাশে এই যে আছে আমাদের, ঠিক আছে, হলো পিওর মাল বরিশালা। কুয়াকাটা যারা যাবেন কোনো টেনশন নাই, খালি সবুজ স্যারে খুঁজবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে সব অলরাউন্ডার স্যার, সবুজ স্যারের ক্লাস আপনারা অনেকেই করছেন, খুবই ভালো। তা সুতরাং কুয়াকাটা যারা যাবেন তাদের অন্তত পক্ষে হোটেল ভাড়া লাগবে না, হোটেল ভাড়া লাগবে না, খাওয়া দাওয়া ফ্রি। ও খাওয়া দাওয়া ফ্রি, তার মানে কুয়াকাটা যারা যাবেন তাদের খাওয়া দাওয়া ফ্রি। হ্যাঁ, ঠিক আছে। সবুজ স্যার একদম কুয়াকাটা মেইন পয়েন্টই তার একদম বিসি, তার বাসা একদম সুন্দর। তো সেখান থেকে থাকা খাওয়া একদম ফ্রি পাবেন। ঠিক আছে, আর এই স্যার কিন্তু মিন্নির এলাকার লোক, মিন্নিরে চিনে না এমন মানুষ নাই। ঠিক আছে, আপনারা নিয়ে আসছেন। কিছু করে নাই। আর ওই এই দেখেন বর্তমান সমন্বয়টা সব বিয়ে করে। একটু বলেন তো স্যার, সমন্বয়টা সব এই বরগুনাতে বিয়ে করে, এর কারণটা কি? ইলিশ মাছ খাওয়ার জন্য। ইলিশ মাছ খাওয়ার জন্য। এই সমন্বয়টা সব বিয়ে করে কোথায়? বরগুনা। কেন বিয়ে করে? ইলিশ মাছ খাওয়ার জন্য। সুন্দর একটা কথা বলছে, ইলিশ মাছ খাওয়ার জন্য। ঠিক আছে, আর আমার যে ডান পাশে আছেন স্যারকে দেখতেই পাচ্ছেন, সে তো অল টাইম মানে জীববিজ্ঞান যে পড়ায় এত মজা দিয়া যা বলার মতো না। ঠিক আছে, দৈনন্দিন বিজ্ঞান স্যার যা আছে, যে আজকে যে কি করে স্যার, আছে কি পড়াইবেন আজকে অনেক কিছু পড়াবো। অনেক কিছু, মানে কি? বিশেষ করে হচ্ছে যে ক্রোমোজোম, ক্রোমোজোম, তারপর সেক্স ক্রোমোজোম, আর তারপর হচ্ছে কিভাবে মিলন তত্ত্ব হয়, আল্লাহ কয় কি? হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিলনের ফলে দেখা যাচ্ছে বেবি প্রোডাক্ট হচ্ছে। তারপর হচ্ছে সন্তান জন্মে সন্তানের জন্য বাবা দেয় না মাই দেয়, এগুলো নিয়ে ও তা এগুলো কিন্তু আমাদের জানা দরকার স্যার। বাস্তবে আমাদের সমাজে দেখা যায় যে মেয়ে শিশু হলে অনেকে আমরা মেয়েদেরকে দায়ী করি। হ্যাঁ, এই মেয়ে শিশু হলেও আমরা মেয়েদেরকে দায়ী করি। এখনো গ্রামগঞ্জে আছে অশিক্ষিত এরকম। তো এই জিনিসটা আমরা আসলে সবারই জানা দরকার, আসলে কার ভূমিকা বেশি, মেয়ে ছেলে হবে নাকি মেয়ে হবে, এরকম যে আমাদের একটা প্রবাদ আছে গ্রামগঞ্জে। তা সে এই কুসংস্কারটা স্যার মনে হয় দূর করে দিবেন আজকে। ঠিক আছে, এই ক্লাসটা সবারই কিন্তু দরকার। স্যার টেস্ট টিউব বেবি টিউব পড়াবেন নাকি? হ্যাঁ, এগুলো পড়াবো। স্যার কিন্তু, হ্যাঁ, টেস্ট টিউব বেবিও কিন্তু স্যার কিন্তু পড়াবে খুব সুন্দর করে। তার মানে স্যার তো ভালোই আজকে কিন্তু অনেক কিছুই জানা যাবে। মোটামুটি হ্যাঁ। হাজবেন্ড ওয়াইফের Class. শিক্ষিত করার জন্য একটা হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড আজকে হাজবেন্ড ওয়াইফ শিক্ষিত করার ক্লাস নাকি আজকে? প্রচেষ্টা চালাবেন আর কি তিনি। ও প্রচেষ্টা চালাবেন আজকে? হ্যাঁ, ও চালাবেন। টেস্টিংও ছাড়বেন না। টেস্টি বোঝাবেন না। তার মানে আজকে ক্লাসটা বুঝতেই পারতেছেন অনেক সুন্দর একটা ক্লাস হবে। আর আজকে সারাদিন কিন্তু জার্নি করে অনেক ক্লাস করে দেখেন আমাদের তানভীর স্যার দিনাজপুর, আমাদের জব মেডিসিন দিনাজপুর শাখায় ক্লাস নিয়ে তিনি আবার চলে আসছেন আজকে সারাটা দিন। আজকে জব মেডিসিনে তিনি ক্লাস নিছেন। সবুজ স্যারও কিন্তু চলে আসছে, দেখতেছেন ঘুম ঘুম চোখ। তারপরেও কিন্তু স্যারও কিন্তু বরিশাল থেকে আসছেন না, স্যারও কিন্তু বরিশাল থেকে চলে আসছে এই জব মেডিসিন সারাদিন ক্লাস নিল। আবার সে রাতে আবার ক্লাস নিয়ে 9টার বাজে স্যার ক্লাস নিয়ে আবার স্যার চলে যাবে হবিগঞ্জ। সুতরাং আগামীকাল যারা হবিগঞ্জে আছেন, হবিগঞ্জ জব মেডিসিন শাখায় চলে আসবেন সবুজ স্যারের সাথে, ইনশাআল্লাহ জমজমাট ক্লাস করতে পারবেন। হবিগঞ্জ প্রেস ক্লাব সবাই চিনেন, বৃন্দাবন কলেজের পাশে সেই হবিগঞ্জ প্রেস ক্লাবের 3য় তলা আমাদের জব মেডিসিন অফিসটা, সেখানে সবাই যাবেন ইনশাআল্লাহ। আর আগামীকাল কিন্তু আমাদের তানভীর স্যার কিন্তু আগামীকাল আমাদের এই মিরপুর শাখায় ক্লাস দেবে, সরাসরি অফলাইন অনলাইনে। যারা মিরপুরের আশেপাশে আছেন আগামীকাল সরাসরি চলে আসবেন। ঠিক আছে, একদম চলে আসবেন, কোনো টেনশনের কোনো কারণ নেই। আর আজকে কিন্তু সবচেয়ে একটা মানে জিনিস হলো, আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্লিয়ার প্লাস বই পাবেন, সর্বোচ্চ মেনশনকারী একটা বই পাবেন এবং সর্বোচ্চ শেয়ারকারী একটা বই পাবেন। সুতরাং ক্লিয়ার প্লাস বইটা যাদের দরকার একদম বিনামূল্যে পাবেন, তাদের সর্বোচ্চ শেয়ার চাই, যে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করে। আজকে স্যারের ক্লাসে আমরা 2টা বই ফ্রি দিব, 2টা বই। আর আগামীকাল স্যারের একটা ফ্রি ক্লাস দিব, জিকের জাকানাকা ক্লাস, ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নেই। আর যারা মনে করেন বিসিএস আমাদের কোর্স আছে, প্রাইমারি আছে, নিবন্ধন আছে, নিবন্ধন লিখিত কোর্স আছে। এই যে নিবন্ধন লিখিত কোর্সটা এবার জোস দেখেন, আজকে যারা হ্যান্ডনোট পান না, অনেকেরই হ্যান্ডনোট আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু হ্যান্ডনোট আপনারা ফ্রি পান। তাছাড়া জব মেডিসিনের ম্যাডাম চাই, আচ্ছা ম্যাডাম আমরা আছে, জব মেডিসিনের ম্যাডাম বলে নাই, আপনি 2-1 দিনের ভিতরে দেখবেন ম্যাডাম আমি নিয়ে আসবো।
2-1 দিনের ভিতরে আমরা জব মেডিসিনে নিয়ে আসবো, টেনশনের কোনো কারণ নাই। ম্যাডাম বলতে হ্যাঁ, কাকে বুঝাইছে? শিক্ষিকা নাকি আপনার? ম্যাডাম বলতে আর কি, নাসির- আরে না, মানে নাসিসের বউ তো খোঁজে না এরা। তাইলে? এরা খুঁজছে যে আমরা সবাই জব মেডিসিন পুরুষ টিচার, মেয়ে টিচার নাই কেন? ও আচ্ছা, না সেটা হ্যাঁ, বলতে হবে তো, আমি তো মানে কম এখন বুঝছি। না, মানে এখানে মেয়েরা খুব লাভবান যে জব মেডিসিনের সব পুরুষ টিচার আছে, ঠিক আছে, সব হ্যান্ডসাম টিচার গুলো জব মেডিসিনে। এখন চিন্তা করছে তো এখানে ম্যাডাম নাই কেন, ছেলেদের মনে দুঃখ যে তাদের তো ম্যাডাম দরকার। টেনশনের কোনো কারণ নাই, আপনাদের ম্যাডাম 2-3 দিনের ভিতরে আমি ব্যবস্থা করতেছি যে আমরা ম্যাডাম টিচারও নিয়ে আসতেছি, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা সবাই আছি, স্যার সিনথিয়া থেকে আছে, সুরভি আছেন, স্বপ্না খাতুন আছেন, সাবিনা ইয়াসমিন আছেন। আবার বলে দিচ্ছি, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু অনেক মানে কি পাবেন, কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন, ঠিক আছে? লিখিত বুক। ঝগড়া শুরু হয়ে গেছে, মেয়েরা বলতেছে ম্যাডাম চাই না স্যার ভালো, সেরাল্লাহ বলতেছে শুরু হয়ে আজকের একটা ফাটাফাটি হবে। না স্যার কিছু কন না, আজকে দেখেন, কোনো মেয়ে ক্লাস করতে মনে হয় পারবে না। আজকের মধ্যে তারা যা শুরু করছে। শোনেন শোনেন, আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আনন্দ ফুর্তি যেটাই করি না কেন, আলটিমেটলি আমাদের গোল কিন্তু একটা লক্ষ্যে পৌঁছা। হ্যাঁ, তো লক্ষ্যে পৌঁছার জন্য যেটা করতে হবে, ব্যাং আর সাপ তো চিনেন, সাপ কিভাবে যেভাবে যখন ব্যাংটা ধরে তখন ব্যাং ধরেই নেয় যে আমি তো গেলাম, তখন সে কি করে মরার একটা ভান ধরে। সাপ যখন বুঝে যে এটা মরে গেছে, এখন একটু রেখে আস্তে আস্তে খাই, যখন রাখে তখন ও কিন্তু লাফ দিয়ে চলে যায়। এটার বিষয়টা হচ্ছে মরতে যখন হবেই, যদি আমি বাঁচতে চাই তাহলে মরার মতো মরি, তাহলে আমি বাঁচতে পারবো। সুতরাং আপনিও আমাদের আজকের শ্রদ্ধেয় স্যার ক্লাস নেবেন, এটা শুধু আমরা ফানের জন্য অনেক কিছুই বললাম, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপরে এটা নিয়ে মরার মতো যদি আপনি মরতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন। সুতরাং আমি যেটা বলবো, ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং স্যার যেগুলো বলেন মনোযোগ সহকারে নোট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন সবুজ স্যার, আপনি কি অবিবাহিতদের উদ্দেশ্যে কিছু বলবেন, না বিবাহিতদের উদ্দেশ্যে বলবেন, নাকি বেকারদের উদ্দেশ্যে? আপনি এবার কি বক্তব্য দিবেন কোন? আচ্ছা, আমি নাসির স্যারের উদ্দেশ্য বলতে চাই। এখানে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি কমেন্ট করছে যে আমরা ওই ম্যাম চাই না, আমরা চাই নাসির স্যারের অরিজিনাল প্রোডাকশন। তো স্টুডেন্টদের এত দাবি দেওয়া, আমরা বিশ্বাস করি নাসির স্যার খুব দ্রুত পূরণ করবে। বাই দ্য ওয়ে, আমাদের আজকে বিজ্ঞান ক্লাস হবে, আমাদের শ্রদ্ধেয় পাপ্পু স্যার নেবেন, আর আমরা দুইজন জিকের, আর মাঝখানে আমাদের বস, বাংলার বস আছেন। যাই হোক, বিজ্ঞান ক্লাসটা এনজয় করবেন। বিজ্ঞান কিন্তু সব ধরনের চাকরি পরীক্ষা আসে, ইভেন প্রাইমারি নিবন্ধনে কিন্তু 2-1 সাধারণ জ্ঞান হিসেবে বিজ্ঞান আসে। তো আজকের যে ক্লাসটা একদম বেসিক লেভেলের ক্লাস, আশা করি সবাই এনজয় করবেন এবং খুব বেশি শেয়ার করবেন, যাতে আপনার ভবিষ্যতেও কাজে লাগে। থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার, আপনারা কিছু বলবেন না? আপনি এখন দেখে আসছেন কি মজাটা দেন আর কি পড়ান। আমরা কিন্তু আজকে সবাই রেডি, সবাই ক্লাস করবো। ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার, একটু ভালো করে বুঝাই দিন, অবশ্যই। মানে অবিবাহিতদের তো কাজে লাগবে। অবশ্যই সবারই কাজ। হ্যাঁ, বিবাহিত অবিবাহিত সবার জন্য কিন্তু এই ক্লাসটা। হ্যাঁ স্যার, তাহলে শুরু করে দেন। কলম। আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম জব মেডিসিন পরিবারের পক্ষ থেকে। সবাই আমরা দ্রুত একটু ক্লাসটা শেয়ার করি। আজকে সর্বোচ্চ যে ক্লাসটা শেয়ার করবে তার জন্য রয়েছে একদম হচ্ছে ক্যারিয়ার প্লাস বইটা। সবাই দ্রুত আমরা ক্লাসটা শেয়ার করব, এবং এখন পর্যন্ত যারা আসলে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করিনি, অত দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করবো, ঠিক আছে? আজকে বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস হবে আজকে। বলতে গেলে আমাদের প্রথমে হচ্ছে মোট কথা বিজ্ঞানকে যে আমরা যে ভয় পাই, সে ভয়টাকে দূর করার জন্য আজকে ক্লাসগুলো নেওয়া হবে। আজকে বেসিক্যালি ক্লাস নেওয়া হবে বংশগতির উপরে, ক্রোমোজোমের উপরে, আমাদের প্রাথমিক জীবনে কেমিস্ট্রি, রসায়ন নিয়ে আলোচনা করা হবে, তাপ নিয়ে আলোচনা, মোট কথা একদম ফুল একটা প্যাকেজ নিয়ে বিজ্ঞানকে নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এখন পর্যন্ত যারা আমরা ক্লাসটা যার যার অবস্থান থেকে শেয়ার করি নাই, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে সবাই একটু আমরা ডান লিখি। আমি সবাই আসা মতো আমি ক্লাসটা শুরু করে দিব। খুবই গুরুত্বপূর্ণ, আজকে 30টা কোশ্চেন আমি সলভ করাবো। আমি জাস্ট এতটুকু বলবো, আজকের এই ক্লাসটা 30টা কোশ্চেন যদি একদিন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা করেন, ইনশাল্লাহ এই টপিক্স থেকে যে কোনো কোশ্চেন, বিসিএস বলে, নন কার্ড, আমরা প্ল্যাটফর্মে এনে যে কোনোখানে কোশ্চেন আসুক না কেন, একেবারে আমরা একদম বেসিক থেকে সুন্দরভাবে আমরা সবাই অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তো সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। আমি ক্লাসটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম দেখেন কোশ্চেনটা যেটা দেওয়া আছে,
মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি দেওয়া আছে? মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা? আচ্ছা, এর আগে আমি যদি একটু কথা বলি, এই কোশ্চেন আমাদের 45তম বিসিএস এ আসছে। আচ্ছা, একটু যদি বলি, আচ্ছা বলেন তো ক্রোমোজোম এই নামটা তো আমরা সবাই শুনছেন না? ক্রোমোজোম কোথাও লেখে, কোথাও কি লেখে বলেন তো? ক্রোমোজোম লেখে। আচ্ছা, ক্রোমোজোম। আচ্ছা, তো একটু যদি কথা যদি বলেন, প্রথমে যদি আমি আপনাদেরকে যদি বলি, বলেন তো অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কয় প্রকার? আমার কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। কোশ্চেন গুলা কিন্তু আসছে। বলেন তো অবস্থান অনুযায়ী, সবাই অ্যান্সার করবেন। অবস্থান অনুযায়ী ক্রোমোজোম, অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার? সবাই একটু কমেন্ট করেন, দেখি কে সবার আগে কমেন্ট করতে পারেন। আজকে সবচেয়ে বেশি যে কমেন্ট করবেন তাকে ক্যারিয়ার নাসির স্যারের বইটা একেবারে ফ্রি দেওয়া হবে। সবাই একটু কমেন্ট করবেন, অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার? সবাই একটু কমেন্ট করেন। অনেকে বলতেছে 2 প্রকার না। আচ্ছা, একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, দেখেন ব্যাপারটা। আপনারা দেখেন, আপনারা কিন্তু এই জিনিসটার নাম কিন্তু অবশ্যই শুনছেন, সেন্ট্রোমিয়ারের নামটা কিন্তু সবাই শুনছেন না? সেন্ট্রোমিয়ার, দেখেন সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ার কি আপনারা বুঝেন তো, তাই না? সেন্ট্রোমিয়ারটা বুঝেন। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? ভি, এল, জে এবং হচ্ছে আই। ঠিক আছে? তো যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে অবস্থান অনুযায়ী ক্রোমোজোম হচ্ছে আমাদের 4 প্রকার। আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব, অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার বলছি? 4 প্রকার। আচ্ছা, এখন দেখেন একটু যদি আপনাদেরকে যদি বেসিক যদি আমি আপনাদেরকে কথা বলি, এখানে কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে দেখেন তো, দেহ কোষে দেওয়া আছে। দেখেন আমাদের মানুষের দেহে 2 ধরনের ক্রোমোজোম আমরা দেখতে পারি। একটু সবাই বোঝার চেষ্টা করেন, আমরা মানুষের দেহে 2 ধরনের ক্রোমোজোম দেখতে পারি। একটা কি দেখতে পারি বলেন তো? অটোজোম দেখতে পারি, এবং আরেকটা দেখতে পারি হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? সেক্স কথাটা দেখে এটা ভালোভাবে বা খারাপভাবে না কিছু দরকার নেই, এটা জানতে হবে আমাদের, বিজ্ঞান এটা জানতে হবে। একটা হলো সেক্স ক্রোমোজোম। অটোজোম এই কথাটার মানে কি বলেন তো? অটোজোম এই কথাটার মানে হচ্ছে দেহকোষ। আর সেক্স কথাটার মানে কি বলেন তো? সেক্স কথাটার মানে হচ্ছে জনন কোষ। আচ্ছা, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দিত, আমরা কিন্তু সবাই কিন্তু জানি, যদি এখানে কিন্তু দেহকোষ কথাটা উল্লেখ আসে, হ্যাঁ, যদি দেহকোষ কথাটা উল্লেখ না থেকে শুধু ক্রোমোজোমের সংখ্যা উল্লেখ থাকতো, তাহলে কয়টা হইতো বলেন তো? আমরা জানি মানুষের দেহে 46টা ক্রোমোজোম আছে। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন, সবাই একটু কমেন্ট করেন, বলেন মানুষের দেহে, বলেন মুখস্থ করবেন, পড়াগুলো মুখস্থ করবেন, শুধু ক্লাস করলে হবে না, মুখস্থ করবেন পড়াটা। কি বলছি? মানুষের দেহে কয়টা ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে। 46টা মানে কয়টা? 23 জোড়া ক্রোমোজোম আছে। আচ্ছা, খুব ভালো কথা। কি বললাম? মানুষের দেহে 46টা ক্রোমোজোম আছে, মানে কি 23 জোড়া ক্রোমোজোম আছে। তো এই যে 46টা ক্রোমোজোমের মধ্যে অটোজোম বা দেহকোষ হচ্ছে 22 জোড়া। সবাই একটু কমেন্ট করেন, পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় দেহকোষ কয় জোড়া আর জনন কোষ হচ্ছে কয় জোড়া? জনন কোষ হচ্ছে 1 জোড়া। জনন কোষ হচ্ছে 1 জোড়া। তো 22 জোড়া মানে হচ্ছে এখানে 44টা, আর 1 জোড়া মানে কয়টা? 2টা। আচ্ছা, জনন কোষের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি থাকে বলেন তো? ছেলেদের ক্ষেত্রে থাকে XY থাকে, আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে বলেন? 2টা X থাকে। দেখেন ছেলেদের ক্ষেত্রে কি থাকতেছে? X আর Y থাকতেছে, আর মেয়েদের ক্ষেত্রে কি থাকতেছে বলুন? ডাবল X। তো একদম বলে স্যার এটা কি প্রাইমারি ক্লাস হচ্ছে নাকি নিবন্ধন ক্লাস হচ্ছে? এটা প্রাইমারি না নিবন্ধন, এটা বেসিক্যালি আমাদের বিজ্ঞানের উপরে বিসিএস এবং নন ক্যাডার জবে যারা আসার মতো কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে? তো একটু আমি এই কোশ্চেনে একটু শানের নজর আমি আপনাদেরকে বলতেছি। তো এখন পর্যন্ত যারা আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করি নাই, এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, একটা কথা বলবো, আজকে সর্বোচ্চ ক্লাস শেয়ার করি, সর্বোচ্চ ফ্রেন্ডদেরকে মেনশনকারী, সর্বোচ্চ সঠিক উত্তরদাতা আজকে আমাদের সবার প্রিয় নাসির স্যারের বইটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। তাই সবাই বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করব, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করবো। আমি যে কথাটা বলতেছি
কোশ্চেনটা বুঝেন। আমি কথাটা বলছি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা, এগুলো প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো নন ক্যাডার জব এবং বিসিএস এর কোশ্চেনটা আসছিল। কোশ্চেনগুলো বুঝেন। কোশ্চেনটা দেয় মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা, 23 জোড়া বা 46টা। ম্যাক্সিমাম ক্ষেত্রে 23 জোড়া থাকে। এর কারণটা হচ্ছে ক্রোমোজোম গুলা সব সময় জোড়ায় জোড়ায় থাকে। শেষ। এই যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের ক্রোমোজোম আমরা দেখতে পারবো। একটা হচ্ছে অটোজোম মানে দেহকোষ, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম মানে জনন কোষ। দেহকোষের সংখ্যা কয়টা, 44টা বা 22 জোড়া। সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টা, 1 জোড়া বা 2টা। সেক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে কি এক্স আর ওয়াই, মেয়েদের ক্ষেত্রে কি এক্স আর এক্স, ডাবল এক্স, আবার ট্রিপল এক্স পাবে না, 3x পাবে না, 2x। ঠিক আছে? আচ্ছা, তো যেটা কথা বলতেছিলাম, আমার এখানে কোশ্চেন কি আছে, দেহকোষের কথা বলছে, ক্রোমোজোম সংখ্যা কয়টা। অবশ্যই তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে বলেন তো, 44টা। কয়টা হবে সবাই একটু কমেন্ট করি, কয়টা হবে বলেন তো, 44টা। কয়টা হবে, 44টা। ঠিক আছে, ওকে। এখন দেখেন একটু সবাই, যেটা কথাটা হচ্ছে যে যেটা বলতেছিলাম, এখন সবাই একটু যেটা দেখেন সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের শুধু মানুষের না অনেক সময় বিভিন্ন প্রাণীদের ক্রোমোজোম সংখ্যা আমাদের চাই। সেটা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি। নন ক্যাডার জব, এনএসআই তে, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষাতে, বিসিএস পরীক্ষায় কিন্তু বিভিন্ন কার ক্ষেত্রে আমাদের কোষ কয়টা আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কোশ্চেন। তো আমি জাস্ট একটা সূত্র মতো করে দিব, ইনশাল্লাহ এই সূত্রটা যদি আপনারা মনে রাখতে পারেন, এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসলে কিন্তু আপনারা পাবেন। একটু যদি দেখেন, মানে মাথা রাখবেন, ধান, আমরা কিন্তু ধান থেকে কি হচ্ছে, ভাত হচ্ছে, তাই না? ভাতের সাথে মানুষ কি করে, টমেটো দিয়ে সালাদ খায়। এই দুইটা কোশ্চেনে কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো কোশ্চেন। পরীক্ষার মধ্যে দিতে পারে ধানের ক্রোমোজোম সংখ্যা কত, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে টমেটোতে ক্রোমোজোম সংখ্যা কত। মাথা রাখবেন, ধানে এবং টমেটোতে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টা। আমরা সবাই একযোগে কমেন্ট করি, বলেন আমি যে কোশ্চেন করলাম ধানে এবং টমেটোতে ক্রোমোজোম সংখ্যা কয়টা, 24টা। সবাই একটু মুখস্থ করেন, ধানে এবং টমেটোতে ক্রোমোজোম সংখ্যা 24টা। ঠিক উল্টাটা, মানুষ কিন্তু ধান হলো ভাত, গম দিয়ে আমাদের রুটি খাচ্ছি, এর ঠিক তার ধানে যদি 24টা হয় তাহলে গমের ক্ষেত্রে কয়টা, 42টা। প্রত্যেকটা জিনিস বিশ্বাস করবেন না, কোনো না কোনো নন ক্যাডার জবে বা পরীক্ষার মধ্যে আমাদের আসছিল। যদি বলা হয় গমে ক্রোমোজোম সংখ্যা কয়টা, সবাই মুখস্থ করেন, গমে ক্রোমোজোম সংখ্যা হলো কয়টা, 42টা। আচ্ছা, আমি একটু কথা বলি। দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলছি মানুষ, সবাই একটু কমেন্ট করেন তো, মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা। আমি কিন্তু আপনাদের বলে দিছি, মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের কয়টা বলছি, 46টা। মাথা রাখবেন, মানুষের সাথে আরেকটা প্রাণী আছে, সে প্রাণীটার নাম হচ্ছে রেশম পোকা। কি বললাম বলেন তো, রেশম পোকা। মাথা রাখবেন, মানুষে এবং রেশম পোকারও ক্রোমোজোম সংখ্যা কয়টা বলেন তো, 46টা। কয়টা বলছি সবাইটা কমেন্ট করি, বলেন তো, 46টা। আচ্ছা, একটু দেখেন, মানুষ থেকে গরিলা, কি বললাম, গরিলা, হ্যাঁ গরিলা। আর হচ্ছে গরিলা কি খায়, গোল আলু খায়। গরিলা কি খায়, গোল আলু খায়। মানুষের চাইতে অবশ্যই গরিলা বড়, তাহলে গরিলা এবং গোল আলুতে ক্রোমোজোম সংখ্যা কয়টা বলেন তো, 48টা। কয়টা বলছি সবাইটা কমেন্ট করি, 48টা। ঠিক আছে, মাথায় রাখবেন, খরগোশ, প্রত্যেকটা কোশ্চেনে, এই যে আমি যে এখান থেকে আলোচনা করছি, বিলিভ ইট অর নট, আপনারা যখন কোশ্চেন ব্যাংকে কোশ্চেন সলভ করবেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দিয়েছে খরগোশের ক্রোমোজোম সংখ্যা কয়টা। মাথায় রাখবেন, মানুষ থেকে খরগোশটা কিন্তু অবশ্যই ছোট, তাই না? তো মানুষের ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, তাহলে খরগোশের ক্রোমোজোম সংখ্যা 46 থেকে 2টা কম হচ্ছে, তার মানে কয়টা, 44টা। খুবই কমন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সমবায় অধিদপ্তরে অনেকবার কোশ্চেনটা দিয়েছিল। কলাতে ক্রোমোজোম সংখ্যা কয়টা, একটু সবাই কমেন্ট করার চেষ্টা করেন, বলেন তো কলাতে ক্রোমোজোম সংখ্যা কয়টা। আমি মনে রাখবো কিভাবে, আমরা কিন্তু বলি না ভাই এক হালি কলা দেন, তার মানে সূত্রটা মাথা রাখবেন, কলা হালি। সূত্রটা কি বলছি সবাই একটু কমেন্ট করেন। প্রায় 400 জনের মতো ক্লাসে উপস্থিত হয়েছেন, সবাই 400 জনে আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার দিব, 400 জনের ফ্রেন্ডকে দ্রুত মেনশন দিব। আমি কি বললাম, সূত্রটা হচ্ছে যে কলা হালি, কি বলছি, কলা হালি। তার মানে কি, হালি মানে কয়টা, তার মানে কি এখানেও
4টা, 44টা হচ্ছে। তার মানে কলা হালি হালি, কলা তো কটা বলেন তো? 40টা হচ্ছে, ঠিক আছে। এই কটা জিনিস কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। আমি একটু আপনাদেরকে কোশ্চেনটা করব, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন, ধানে টমেটোতে কয়টা ক্রোমোজোম সংখ্যা? 24টা। গমে কয়টা? 42টা। আচ্ছা, মানুষে রেশম পোকায় সেম কয়টা? 46টা। গরিলা গোল আলু খায় কয়টা? 48টা। খরগোশে কয়টা? 44টা। কলায় কয়টা? 44টা। আচ্ছা, এখন দেখেন আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে গরু এবং ছাগলের ক্রোমোজোম সংখ্যা কয়টা? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আমাদের আসছিল। একটা মাথায় রাখবেন, গরু এবং ছাগলের ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন, গরু এবং ছাগলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60টা। কি বলছি? গরু এবং ছাগলের ক্রোমোজোম সংখ্যা কয়টা বলেন তো? 60টা। সবাই কমেন্ট করেন, কি বললাম? গরু আর ছাগলে। দেখেন দুইটা কিন্তু সেম, গরু ছাগল। কয়দিন কোরবানি ঈদ গেল, আমরা গরু ছাগল জবাই করছি। গরু ও ছাগল ক্রোমোজোম সংখ্যা কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার মন্ত্রণের কোশ্চেনের মধ্যে। গরুতে ক্রোমোজোম সংখ্যা কয়টা? ছাগলের ক্রোমোজোম সংখ্যা কয়টা? গরু এবং ছাগলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কয়টা বলছি বলেন তো? 60টা। তো আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে কবুতর। কবুতরের ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন, কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40টা। কয়টা বলছি? সবাই কমেন্ট করি, কবুতরের ক্রোমোজোম সংখ্যা কয়টা বলেন তো? কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40টা। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে ক্রোমোজোমটা কি? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহককে বেসিক্যালি আমরা ক্রোমোজোম বলবো। আসলে বংশগতিটা কি? দেখেন, বাবা মা কোন বৈশিষ্ট্য কিন্তু তার সন্তান সন্ততিতে আসে। এই যে বৈশিষ্ট্যরা যে ধারাবাহিকভাবে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বংশগতি। তো সেটা কথা বলছে, কবুতরের কয়টা বলছি বলেন তো? 40টা। আরেকটা লাস্ট কোশ্চেন এই টাইপ থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, হাইড্রা। আপনারা কি কেউ কি হাইড্রাটা কি নাম শুনছেন কি শুনেন নাই? একটু সবাই কমেন্ট করে জানায় দেন, একটু সবাই কমেন্ট করে জানায় দেন। বলেন তো, হাইড্রা, হাইড্রা নামটা শুনছেন কি শুনেন নাই? একটু সবাই কমেন্ট করেন। অলরেডি অনেকে আমরা কমেন্ট করতেছি, অন্তর আড়াই সব, সাগর বিশ্বাস, মিথুন, খুব সুন্দর। সবাই একটু রেসপন্স করি, হাইড্রা নামটা কি শুনছেন কি শুনেন নাই? একটু সবাই কমেন্ট করেন, হাইড্রা টপিকসটা শুনেছেন কি শুনেন নাই? একটু সবাই। একজন কোশ্চেন করছে, স্যার ক্রোমোজোম কি? আমি বারবার বলতে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ক্রোমোজোমটা হচ্ছে যে আমাদের বংশগতির ধারক এবং বাহক, সেটাকে আমরা বেসিক্যালি কি বলবো? ক্রোমোজোম বলবো। তো দেখেন, হাইড্রা এটার নামটা কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি শুনছি। এবং হাইড্রাতে ক্রোমোজোম সংখ্যা কত? এটা হচ্ছে আমাদের 2018তে এনএসআই তে পরীক্ষার মধ্যে আমাদের আসছিল। তো এটা আমি আসলে মনে রাখবো কিভাবে? হাইড্রা, দেখেন আমরা বলি হাই, হাই মানে হাই, হাই দিতে গেলে 32টা দর দেখা যায় না? তার মানে কি হাইড্রা ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে বলেন তো? অবশ্যই মাথায় রাখবেন, হাইড্রাতে ক্রোমোজোম সংখ্যা হলো 32টা। ওকে, তো দেখেন আমি কিন্তু একটা কোশ্চেন পড়াতে যে আমি ক্রোমোজোম সংখ্যা, আমি যে এই যে কতগুলো ক্রোমোজোম সংখ্যা নিয়ে যে আপনাদের সামনে আলোচনা যে করলাম, এর বাইরে কোন নন ক্যাডার জব বলেন, বিসিএস বলেন, কোনখানে এই সংখ্যার বাইরে আসেনি। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই কমেন্ট বক্সে ক্লিয়ার লিখে সবাই জানায় দেন। সবাই কমেন্ট বক্সে ক্লিয়ার কিনা জানায় দেন। আমি আবার এই কোশ্চেনটা শানে নজরুল বলতেছি, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করেন। ক্রোমোজোমটা কি? ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, আমরা বেসিক্যালি ক্রোমোজোম বলবো। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। 46টার মধ্যে দেহ ক্রোমোজোম হচ্ছে, অটোজোম হচ্ছে আমাদের হচ্ছে 22 জোড়া, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। আর কার কয়টা ক্রোমোজোম আছে এবং যে কয়টা ক্রোমোজোম সংখ্যা দিছি, এর বাইরে কোন চাকরি পরীক্ষা আসেনি এবং আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে? ওকে, তো এখন পর্যন্ত যারা আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করি নাই, সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার দিব। সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার দিব। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এক জায়গায় সবাই ক্লিয়ার লিখে দিবেন। এবং আরেকটা কথা বলবো, আজকে বিজ্ঞানের তাণ্ডব ক্লাস হবে। আমি কিন্তু বারবার বলি, এর আগেরও তাণ্ডব 1 ছিল, তাণ্ডব 2 চলবে আজকে। ঠিক আছে? ওকে, তো এখন পর্যন্ত যারা আমরা ক্লাসটা শেয়ার করে নেই, সবাই দ্রুত ক্লাসটা আমরা শেয়ার দিব। সবাই দ্রুত ক্লাসটা কি দিব? শেয়ার দিব। ওকে, এরপর আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। হ্যাঁ, পরের কোশ্চেনে চলে আসি। দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই আমরা কমেন্ট করি। আমি কিন্তু বারবার বলতেছি, অলরেডি খুব সুন্দর অনেকে করছে। বিপ্লব রানী, সাইফুল ইসলাম, হ্যাঁ খুব সুন্দর। হিমা রয়, প্রীতি আক্তার, বৃষ্টি মিষ্টি, ওকে খুব সুন্দর। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করে নেয়, অতি দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করব, অতি দ্রুত টাইমলাইন ক্লাসে শেয়ার করব, বেশি বেশি করে আমরা সঠিক অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। আমি পরের কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। পরের কোশ্চেনটা দেখি কি দিচ্ছে আপনাদেরকে। দেখি কোশ্চেনে দেওয়া আছে যে ডিএনএ
ডিএনএ অণুর দ্বিহেলিক্স কাঠামোর জনককে। আচ্ছা ভালো কথা, এই কোশ্চেনটা আমি পরে পড়ি। এই কোশ্চেনটা কোথায় আসছে? 41তম বিসিএস এ আসছিল এবং বিআরআইবি সহকারী জেনারেল ম্যানেজার 2015-তে কোশ্চেন আসছিল, তাই না? আচ্ছা সবাই একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আসলে আমরা ডিএনএ আছে এবং কি আছে বলেন তো? আরএনএ আছে। ডিএনএ আছে এবং কি আছে বলেন তো? আরএনএ আছে। আচ্ছা এখান থেকে যে কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে দেয়, ডিএনএ এর পূর্ণ রূপ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কি বলছি বলেন তো? ডিএনএ এর পূর্ণ রূপ কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডিএনএ এর পূর্ণ রূপ হচ্ছে যে ডিঅক্সি রাইবো নিউক্লিক, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে আমাদের দেয়। হোয়াট ইজ ডিএনএ বা ডিএনএ পূর্ণরূপ কি? ঠিক আছে, তো ডিএনএ পূর্ণরূপটা কি বলছি বলেন তো? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। শেষ। আচ্ছা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আরএনএ এর পূর্ণরূপ কি? দেখেন আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে যে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কিসের পূর্ণরূপ বলছি বলেন তো? আরএনএ এর পূর্ণরূপ। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা পরীক্ষার মধ্যে আপনাদেরকে দেয়, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। এই যে দেখেন ডিএনএ এবং আরএনএ বলছি, আমি আপনাদের বললাম যে ডিএনএ বললাম এবং কি বলছি বলেন তো? আরএনএ বলছি, ঠিক আছে? আচ্ছা এখান থেকে যে কোশ্চেনের পরীক্ষার মধ্যে দেয়, ডিএনএ এবং আরএনএ কত কার্বন বিশিষ্ট যৌগ? কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন। ডিএনএ এবং আরএনএ কত কার্বন বিশিষ্ট যৌগ? মাথায় রাখবেন এখানে 5টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 5টা কার্বন। তাই ডিএনএ আরএনএ কত কার্বন যুক্ত যৌগ? 5 কার্বন বিশিষ্ট যৌগ। এটাও কিন্তু আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে 2018-তে আসছিল, 21-এ আসছিল। ডিএনএ কত কার্বন যুক্ত যৌগ? 5 কার্বন যুক্ত যৌগ। গুড। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা রসায়নের টার্মে 5 কার্বন যুক্ত বিশিষ্ট যৌগগুলোকে আসলে কি বলি? রসায়নে 5 কার্বন যুক্ত যৌগগুলোকে কি বলি? অবশ্যই মাথায় রাখবেন 5 কার্বন যুক্ত যৌগগুলোকে আমরা পেন্টোজ বলি। কি বলি বলেন তো? পেন্টোজ বলি। তার মানে কি ডিএনএ এবং আরএনএ দুটাই হচ্ছে আমাদের পেন্টোজ। আমি আবার এই কোশ্চেনটা সামনে নজর বলতেছি, বুঝার চেষ্টা করেন। ডিএনএ পূর্ণরূপ কি বলছি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো দ্বিসূত্র। আরএনএ এর পূর্ণরূপ কি বলছি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ টা কি কয় সূত্রক বলছি বলেন তো? 1 সূত্রক বলছি, ঠিক আছে? আরেকটা জিনিস কথা হচ্ছে যে কেউ কি কমেন্ট করতে পারবেন আপনারা, ডিএনএ এর কি কোনো প্রকারভেদ আছে নাকি আরএনএ প্রকারভেদ আছে? এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়, রাইট? তো এখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, একটা জিনিস মাথায় রাখবেন, ডিএনএ এর কিন্তু কোনো প্রকারভেদ নাই। কি বললাম? ডিএনএ কোনো প্রকারভেদ নাই, মানে একে কোনো ক্লাসিফিকেশন নাই। কিন্তু আরএনএ এর প্রকারভেদ আছে। কি বললাম? কিন্তু কি আছে? আরএনএ প্রকারভেদ আছে। কি বলছে? আরএনএ প্রকারভেদ আছে। এই কোশ্চেনটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে কোশ্চেন এরকম ছিল যে আরএনএ কত প্রকার? কোশ্চেনটা ছিল যে আরএনএ কত প্রকার? আরএনএ কত প্রকার? 3, 4, 5, 6। এটা কিন্তু কোশ্চেনটা কি বলছে? আরএনএ কত প্রকার? আচ্ছা এখন দেখেন আরএনএ কত প্রকার আমি যদি একটু আপনাদের সামনে আলোচনা করি। প্রথমে আমাদের কি আছে? জিআরএনএ আছে, তারপর আমাদের কি আছে? এমআরএনএ আছে, ঠিক আছে? তারপর আমাদের কি আছে? আরআরএনএ আছে, ঠিক আছে? জিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ এবং আরেকটা আরএনএ আছে আমাদের এমআইআরএনএ। কি আরএনএ বলছি বলেন তো? এমআইআরএনএ। তো এখন কোশ্চেনটা যেটা আমি করছি, আরএনএ কত প্রকার? স্বাস্থ্য অধিদপ্তরে 2018-তে আসছিল, ডিজিডিএ-তে 2022-এ আসছিল, শিল্প মন্ত্রণালয়ে 2023-এ আসছিল। আরএনএ কত প্রকার? তো হ্যাঁ না, ডিএনএ কোনো প্রকার না। থ্যাংক ইউ শফিক তুহিনকে। আমি আবার বলতেছি আরএনএ হচ্ছে আমাদের হচ্ছে কত প্রকার? অবশ্যই মাথায় রাখবেন আরএনএ হচ্ছে 4 প্রকার। আরএনএ কত প্রকার বলছি? সবাই একটু কমেন্ট করেন, সবাই দ্রুত কমেন্ট করেন, সবাই দ্রুত বলেন। আরএনএ কত প্রকার বলছে? আরএনএ 4 প্রকার। গুড। আরএনএ হচ্ছে আমাদের হলো 4 প্রকার। আচ্ছা ভালো কথা। এখন দেখেন আমি কিন্তু আরএনএ এর একটা প্রকারভেদ আমাদের কি ছিল বলেন তো? এমআইআরএনএ। কি ছিল বলেন তো? এমআইআরএনএ, তাই না? আচ্ছা এখন আমার কোশ্চেন হলো আপনাদের কাছে এমআই মানে কি? আমার কোশ্চেন হলো আপনাদের কাছে এই এমআই মানে কি? এমআই মানে কি?
এমআই মানে কি শাওমি? এমআই দিয়ে তো শাওমিও বোঝায়, শাওমি ফোনের ব্র্যান্ড এমআই, তাই না? এটা কি শাওমি? হ্যাঁ, এমআই হচ্ছে যে আমাদের মাইনর আরএনএ। এমআই কি আরএনএ বলেন তো? মাইনর আরএনএ, ঠিক আছে? এমআই হচ্ছে কি আরএনএ? মাইনর হচ্ছে আরএনএ। গুড। এখন কোশ্চেনে কি দেওয়া আছে? ডিএনএ ডাবল হেলিক্সের জনক কে? মানে ডিএনএটাকে আসলে কে, ডিএনএ যে ডাবল হেলিক্স এটা কে আবিষ্কার করছে? দেখেন, ওয়াটসন নাকি ক্রিক নাকি ডারউইন নাকি ওয়াটসন এবং কে? চারটা অপশন আছে, আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করবো। দেখেন, ডারউইন তো সবার আগে ভাব। কেন? ডারউইন বিবর্তনবাদের জনক। ডারউইনটা কিসের জনক? এই কোশ্চেনে কোথায় আসছিল জানেন? শিল্পমন্ত্র 2021 আসছিল, ডিজিডিএতে 2023 আসছিল, সর্বমন্ত্র 2018 আসছিল। কোশ্চেন এরকম ছিল যে বিবর্তনবাদের জনককে, বিবর্তনবাদের জনককে ডারউইন। কোশ্চেন করতে পারেন স্যার বিবর্তন কি? বিবর্তনটা যদিও আসলে মুসলমান ধর্মের সাথে যায় না, মনে করা হয় যে আসলে মানব জাতি আগে কি ছিল? বান্দর ছিল, বান্দর থেকে মানুষ আসে। যাই হোক, আমরা জানার জন্য বলছি বিবর্তনবাদের জনক হচ্ছে আমাদের ডারউইন, এটা জানতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ডিএনএ হলো ডিএনএস কাঠামোর জনককে ওয়াটসন। শুধু ওয়াটসন না, শুধু ক্রিক না, দুজন বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করবেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অলরেডি দেখি কে কে অ্যান্সার করছেন, আপনারা নামগুলো একটু বলি। শামসুন নাহার, রুমা আক্তার, বিনতে হাসান, ফারজানা মিমি, শামীম আক্তার, শফিক তুহিন। ওকে, খুব সুন্দর। যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করেন, আমি দেখতেছি প্রায় 450-র উপরে আল্লাহর রহমতে ক্লাসে চলে আসছে। এই 450 জন, আপনারা সবাই বেশি না, মাত্র 15 জন করে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। সবাই একটু টাইমলাইন ক্লাসে শেয়ার করে বেশি বেশি করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আজকে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা আমাদের সবার প্রিয় নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। সবাই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করবো। অলরেডি আবু বকর অনেকে মেনশন করেছে, ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি কি দেওয়া আছে। নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? এখন কোশ্চেন করতে পারেন সাইডে, বুঝলাম না। তো একটু যদি কথা বলি, ডিএনএ এর নাইট্রোজেন বেস হলো 4টা, আরএনএ এর নাইট্রোজেন বেস 4টা। তো পার্থক্যগুলো কি দেখেন, আমি যদি বলি ডিএনএ এর কি আসলে নাইট্রোজেন বেস আছে, কার? ডিএনএ এর। আর পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে আরএনএ এর কি আমাদের নাইট্রোজেন বেস আছে। দেখেন, ডিএনএ এর যে সমস্ত নাইট্রোজেন বেস আছে, কি আছে? অ্যাডিনিন আছে, তারপর কি আছে? গুয়ানিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, কি আছে? সাইটোসিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, আর কি আছে বলেন তো? থায়ামিন আছে। তাহলে সবাই একটু মুখস্থ করি। আমি আবার বলতেছি, ডিএনএ নাইট্রোজেন কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, আরএনএ কি আছে? দেখেন সবাই একটু পার্থক্য করে দেখবেন। আরএনএ এর ক্ষেত্রে আমাদের অ্যাডিনিন আছে, আরএনএ এর ক্ষেত্রে কি আছে? অ্যাডিনিন আছে। আরএনএ এর ক্ষেত্রে কি আছে? গুয়ানিন আছে, অ্যাডিনিন, গুয়ানিন, ঠিক আছে? এই জায়গায় সাইটোসিনের জায়গায় কি আছে? ইউরাসিল আছে, কি আছে? ইউরাসিল আছে। এবং শুধুমাত্র এই জায়গায় কি আছে বলেন তো? থায়ামিন কিন্তু আমাদের জায়গায় আছে। তার মানে কি? তার আরএনএটাও কিন্তু আছে, কিন্তু এই জায়গায় কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল আর থায়ামিন। আর এই জায়গায় কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। ওকে, আমার কোশ্চেনে কি দেওয়া আছে? নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? তো দেখি আমরা কি আছে এখানে। ইউরাসিল, এখানে ইউরাসিল কখনোই বাদ পড়ে যাবে, ঠিক আছে? পিরিডক্সিন এটা কখনোই হবে না, অ্যাসপারাজিন কখনোই হবে না। তো অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? অবশ্যই অ্যান্সার হচ্ছে গুয়ানিন হবে। অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? গুয়ানিন হবে। তো যারা এখন পর্যন্ত আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই, অতি দ্রুত আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করেন, অতি দ্রুত আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। দেখি কোশ্চেনে কি দেওয়া আছে। দেখেন, জীবের বংশগতির বাহক কি? অনেকে কিন্তু প্রথম কোশ্চেনটা পড়ার সময় আমাকে কোশ্চেন করতে বলছে, স্যার বা ভাইয়া ক্রোমোজোমটা আসলে কি? ব্যাপারটা হলো যে বংশগতির বাহক কোনটি। দেখেন কোশ্চেনটা 23তম বিসিএস আসছিল, গণযোগাযোগ অধিদপ্তরে সরকারি তথ্যবিধি 2023 আসছিল। আচ্ছা,
আমি একটু যদি কোশ্চেন গুলো যদি আপনাদের সামনে অ্যানালাইসিস করি, 4টা অপশন আছে তাই না? ক্রোমোজোম আছে, প্রোটোপ্লাজম আছে, জিন আছে, জনন কোষ আছে। তো আমার কোশ্চেন হলো যে প্রোটোপ্লাজমটা আসলে কি, এটাও কিন্তু আমাদের কোশ্চেনটা আসছিল। মাথায় রাখবেন প্রোটোপ্লাজমটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কি বললাম? প্রোটোপ্লাজমটা কি হলো? জীবনের প্রোটোপ্লাজমটা কি বলছে? জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম সম্পর্কে কি বলছে? প্রোটোপ্লাজম হচ্ছে এরা কি জীবনের ভৌত ভিত্তি। এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু আসছিল, জীবনের ভৌত ভিত্তি কাকে বলে? অবশ্যই মাথায় রাখবেন জীবনের ভৌত ভিত্তি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কি জীবনের ভৌত ভিত্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজমটা কি বলছি? প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিন তো আমাদের অ্যান্সার কখনোই হবে না, জনন কোষ তো কখনোই আমাদের হবে না। তাহলে জীবের বংশগতির বাহক অবশ্যই অ্যান্সার কি হচ্ছে? 4-এর ক। 4-এর অ্যান্সার কি হচ্ছে? ক, ঠিক আছে? অলরেডি আসমাউল হুসনা অনেক ফ্রেন্ডকে মেনশন করেছে। তো এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডকে মেনশন করি না, অতি দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করব। দেখি সর্বোচ্চ যে ফ্রেন্ডকে মেনশন দিবে, সর্বোচ্চ যে ক্লাসটা শেয়ার দিবে, তাদের জন্য কিন্তু আজকে বিশাল একটা গিফট রয়েছে। সবাই আমরা বেশি বেশি করে টাইমলাইন ক্লাসে শেয়ার দিব। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসি, দেখি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করে দেখি পরের কোশ্চেনটা কি দেওয়া আছে। জেনেটিক্স, জেনেটিক্স শব্দের প্রথম প্রয়োগ করেন কে? তাই না? কি বললাম? জেনেটিক্স, জেনেটিক্স আমরা কিন্তু নাম কিন্তু সবাই শুনছিলাম জেনেটিক্স আসলে কি এটা? দেখেন, জেনেটিক্স আসলে আমাদের বায়োলজি একটা শাখা, যেটাকে আমরা বংশগতি বিদ্যা বলি। জেনেটিক্সকে আমরা কি বলি বলেন তো? বংশগতি বিদ্যা। সবাই একটু কমেন্ট করেন জেনেটিক্সকে আমরা কি বলি, জেনেটিক্সের বাংলা কি? সবাই কমেন্টকে আমি জানতে চাই, সবাই কমেন্টে জানতে চাই, বলেন জেনেটিক্সকে কি বলে? জেনেটিক্সকে আমরা কি বলি বলেন তো? বংশগতি বিদ্যা বলি। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখেন, জেনেটিক্স এই শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করেন কে? কোন কেউ কিন্তু সর্বপ্রথম প্রয়োগ করেন, কাউকে কিন্তু ফাদার অফ জেনেটিক্সও কিন্তু বলা হয়। তো আমার কোশ্চেন হলো, জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইলিয়াম, কি বললাম? উইলিয়াম ব্যাটসন। সবাইটা কমেন্ট করেন। তাহলে আমরা বলতেছি জেনেটিক্স শব্দটা, অনেকে কিন্তু আপনারা এই মেন্ডেলের কথা বলতেছেন, আসলে কিন্তু মেন্ডেল হবে না। প্রথম প্রয়োগ করছেন কে? এই কোশ্চেনটা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল, যেটা 2021-এ কোশ্চেনটা আসছিল। না বলতেছি, হ্যাঁ অলরেডি অনেকে আনসার করছে, মোহাম্মদ আবরার, আঞ্জুন আরা খাতুন। ওকে, তাহলে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। কিন্তু পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, জেনেটিক্স এর জনক কে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জেনেটিক্স এর জনক কে? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু অ্যান্সার হবে জেনেটিক্স এর জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই দুটা কোশ্চেনে কিন্তু আপনাদের কি হয়? কনফিউশন হয়। জেনেটিক্স এর একটু সময় মুখস্থ করেন, বলেন জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তার নাম ব্যাটসন। আর ফাদার অফ জেনেটিক্স বা জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আমাদের দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাংকে পরীক্ষার মধ্যে দিয়েছিল, সেটা হচ্ছে যে এই যে গ্রেগর জোহান মেন্ডেল, সে বেসিক্যালি কিসের উপর গবেষণা করে? সে বেসিক্যালি কিসের উপর গবেষণা করে? অবশ্যই মাথায় রাখবেন, গ্রেগর জোহান মেন্ডেল সে গবেষণা করছিল মটরশুটির উপর গবেষণা করে। কিসের উপর গবেষণা করে? মটরশুটির উপর গবেষণা। আমি কিন্তু এই কোশ্চেনটার শানে নজরুলটা আমি আবার বলতেছি, তো আপনাদের কি করতে হবে? একটু বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করতে হবে। জাস্ট 3টা কথা বলছি। জেনেটিক্স মানে কি? বংশগতি বিদ্যা। জেনেটিক্স কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন। জেনেটিক্স এর জনককে গ্রেগর জোহান হচ্ছে মেন্ডেল, এবং গ্রেগর জোহান মেন্ডেল সে কিসের উপর গবেষণা করে? মটরশুটির উপর গবেষণা করে, ঠিক আছে? ওকে, তাহলে জেনেটিক্স শব্দটা প্রথম প্রয়োগ করেন কে? অবশ্যই অ্যান্সার কি হবে? উইলিয়াম ব্যাটসন। কোনো কনফিউশন কিনা? সবাই ক্লিয়ার কিনা? একটু সবাই কমেন্ট করবেন। এবং 5 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু সবাই কমেন্ট করবেন, দেখি কে কে আপনারা কমেন্ট করতেছেন। ফাতেমা আক্তার ব্যাটসন বলেছেন, বৃষ্টি মিষ্টি মটরশুটি বিশ্বাস। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি। এই কোশ্চেনটা কিন্তু একবার পরীক্ষার মধ্যে দিয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের সমবায় অধিদপ্তর একবার দিয়েছিল, মটরশুটির বৈজ্ঞানিক নাম কি? কেউ কি বলতে পারবেন? দেখি কে সবার আগে কমেন্ট করেন, বলেন
মটরশুটির বৈজ্ঞানিক নাম কি? মটরশুটির বৈজ্ঞানিক নাম তো আপনারা বুঝেন, সাইন্টিফিক নেম তো আপনারা বুঝেন, তাই না? বৈজ্ঞানিক নাম সাধারণত কি কি দ্বারা হয়? গণ প্লাস প্রজাতি দ্বারা হয়, তাই না? যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি বলেন তো, বলতে পারবেন? হোমো স্যাপিয়েন্স। গুড, মানুষের বৈজ্ঞানিক নামটা কি? হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, আমার কোশ্চেনে কি দিছে? মটরশুটির বৈজ্ঞানিক নাম কি? দেখি কে সবার আগে কমেন্ট করতে পারেন, দেখি 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 কে সবার আগে কমেন্ট করতে পারেন। রুমা আক্তার, জান্নাত পাখি। ওকে, আমি কোশ্চেনটা জানতে চাচ্ছি মটরশুটির বৈজ্ঞানিক নাম কি? আমি লিখে দিচ্ছি, সবাই একটু কমেন্টে লিখে দিবেন। মাথায় রাখেন মটরশুটির বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে পিসাম। কি বলছি? পিসাম স্যাটিভাম। মটরশুটির বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? পিসাম স্যাটিভাম। কি বললাম? মটরশুটির বৈজ্ঞানিক নাম হলো পিসাম স্যাটিভাম। ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট করেন তো বাঘের বৈজ্ঞানিক নাম কি বলেন? বাঘের, বাঘ, আমরা যে বাঘ যে দেখতে পারি সে বাঘের বৈজ্ঞানিক নাম দেখি, সবাই কমেন্ট করে। বাঘ, বাঘ যে দেখতে পারি, বাঘ, হ্যাঁ, এই বাঘের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? বলেন, বাঘের বৈজ্ঞানিক নাম কি বলেন? বাঘের বৈজ্ঞানিক নামটা কি? বাঘের বৈজ্ঞানিক প্যান্থারা। কি বলছি? প্যান্থারা, প্যান্থারা, প্যান্থারা টিগ্রিস। লিওন হচ্ছে সিংহ, প্যান্থারা টিগ্রিস। ক্লিয়ার? এই এতগুলো কথা বলার কারণে কোনো না কোনো আমাদের নন কেনার দরকার আসছিল। ওকে, যাই হোক। আচ্ছা, প্যান্থারা, প্যান্থারা, প্যান্থারা টিগ্রিস, প্যান্থারা টিগ্রিস। ঠিক আছে? ওকে, এখন দেখেন যে কোশ্চেনটা আমি আপনাদের সামনে আলোচনা যদি করি, এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের 2022-এ কোশ্চেনটা আমাদের আসছিল, 2022-এ কোশ্চেনটা আসছিল। একটু সবাই একটু দেখেন ব্যাপারটা মন উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, ব্যতিক্রম মানে কি? দেখেন a প্লাস b অল স্কয়ার যেমন ব্যতিক্রম আছে না, ঠিক তেমনি এদের সূত্রের ব্যতিক্রম আমাদের আছে। আমি প্রথমে যদি একটু কথা যদি বলি, আচ্ছা বলেন তো, প্রথম কোশ্চেনে যদি আপনাদেরকে বলি মেন্ডেল বংশগতি নিয়ে কয়টা সূত্র প্রদান করেন বলেন? মেন্ডেল বংশগতি নিয়ে কয়টা সূত্র প্রদান করেন? মেন্ডেল বংশগতির দুটো সূত্র আছে, হলো প্রথম সূত্র এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্র। মেন্ডেলের বংশগতিবিদ্যার কয়টা সূত্র? সবাই কমেন্ট করেন। মেন্ডেলের বংশগতিবিদ্যার কয়টা সূত্র বলেন? বংশগতির কয়টা সূত্র? দুটো সূত্র, একটা প্রথম সূত্র, এটা কি দ্বিতীয় সূত্র। আচ্ছা, একটু দেখেন প্রত্যেক সূত্রেরই কিন্তু কি আছে? ব্যতিক্রম আছে। প্রথম সূত্রের ব্যতিক্রম আছে, আবার দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে। আমার কোশ্চেন হচ্ছে যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আসলে কয়টা? অবশ্যই মাথায় রাখবেন প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে আমাদের 3টা। তো 3টা ব্যতিক্রম আমাদের কি কি আছে? প্রথমে আছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে? তারপর কি আছে বলেন তো? সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা। তারপর কি আছে বলেন তো? লিথাল জিন আছে। কি আছে? লিথাল জিন। একটু কিছু ট্রাম আছে যেগুলো ঠোঁটের কিনারা রাখতে হবে। মেন্ডেলের সূত্র কয়টা? 2টা। প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? 3টা। কি কি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং কি বলছি বলেন তো? লিথাল জিন। কি বলছি? লিথাল জিন। ওকে, খুব সুন্দর বিশ্বাস সাধন, খুব সুন্দর অ্যান্সার করেছেন, ধন্যবাদ। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে, এই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কিন্তু আমাদের 3টা। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কয়টা? 3টা। কি আছে দেখেন, প্রথমে আছে আমাদের অ্যাপিস্ট্যাটিস আছে, অ্যাপিস্ট্যাটিস। তারপর কি আছে? দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস এবং একটা আছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স। কি বলছি? পলিজেনিক ইনহেরিটেন্স। এই তিনটা হচ্ছে দ্বিতীয় সূত্রের হচ্ছে আমাদের ব্যতিক্রম। না, আমরা বলতেছি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তাহলে কয়টা? 3টা। কি কি? অ্যাপিস্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, পলিজেনিক ইনহেরিটেন্স। যদিও এই টার্মগুলো একটু কঠিন আর বারবার পড়লে আসে এবং এই টার্মগুলো থেকে অনেকবার কোশ্চেন পরীক্ষার মধ্যে দিচ্ছে। তো আমার কোশ্চেন আছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? দেখি কি আছে। অ্যাপিস্ট্যাটিস তো প্রথম সূত্রের ব্যতিক্রম না, এটা আনসার তো প্রথম আগে হবে না। বর্ণান্ধতা, এটা একটা হচ্ছে আমাদের রোগ। পরিপূরক জিন, এটা আলাদা জিনিস। তাহলে অবশ্যই প্রথম সূত্রের ব্যতিক্রমটা কি হচ্ছে? অবশ্যই কি হচ্ছে বলতো? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে।
এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করেন। বিশ্বাস সাধন কি কয়? কি হয়েছে বিশ্বাস সাধনের? মিষ্টি মিষ্টি অ্যান্সার করেছে বিশ্বাস সাধন কি কয়। তো এখন পর্যন্ত যারা আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব, বেশি বেশি করে সঠিক উত্তর দিব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই চ্যাপ্টারটা থেকে অনেকবার কোশ্চেন আমাদের আসে, বাট আমরা পরীক্ষার মধ্যে ভুল করি। তাহলে এই কোশ্চেনের সামনে নজর হলো ভাই, মেন্ডেলের সূত্র কয়টা? দুটা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র ব্যতিক্রম কয়টা? তিনটা। কি কি? অসম্পূর্ণ প্রগড়তা, সমপ্রগড়তা, লিথালজিন। দ্বিতীয় সূত্র ব্যতিক্রম কয়টা? তিনটা। কি কি? অ্যাপিস্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, এটা কি বলছে বলেন তো? পলিজেনিক ইনরেস। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন আমি 7 নম্বর কোশ্চেনে চলে আসব। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখি কে কে আছে, দেখি। বিশ্বাস সাধন, আচ্ছা শফিক তুহিন, রহিমা ইসলাম, শুধু শাহিনী আক্তার বলছে ক্লিয়ার। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা। এবং বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব। দেখি কে কত বেশি আমার সামনে ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারে। যে যত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করবেন তারা মাসুদ স্যারের আমাদের ক্যারিয়ার প্লাস বেটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। ওকে, দেখেন এখানে কোশ্চেনটা, পরের কোশ্চেনে দেখি কি দেওয়া আছে। পরের কোশ্চেনে কি দেওয়া সবাই তো দেখি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? যেটা আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিদর্শকের 2023 কোশ্চেনটা আসছিল, রিসেন্ট কোশ্চেনটা কিন্তু আসছিল। দ্বিতীয় সূত্র অনুপাতটা কত? আমি একটু যদি আপনাদেরকে কথা বলি, আমি কিন্তু একটু সময় মাথায় রাখবেন, মেন্ডেলের সূত্র কয়টা? দুইটা সূত্র। একটা প্রথম সূত্র, একটা কি সূত্র? তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা কি সূত্র? দ্বিতীয় সূত্র। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন আমার এখানে দ্বিতীয় সূত্র অনুপাত চাইছে, চাইতে তো পারে প্রথম সূত্র অনুপাত করে, চাইতে পারে না? অবশ্যই, হ্যাঁ। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হচ্ছে, প্রথম সূত্র অনুপাত হচ্ছে 3:1। কত? সবাই তো কমেন্ট করেন, সবাই কমেন্ট বক্সে কমেন্ট লিখে দেন, বলেন মেন্ডেলের প্রথম সূত্র অনুপাতটা কত? বলেন 3:1। একদম ঠোঁটের কিনারা থাকতে হবে। প্রথম সূত্র অনুপাতটা কত? 3:1। ঠিক আছে? আচ্ছা, অনেকে আমরা বলি শান্ত ছেলেদের ঠোঁটের কিনারায় সিগারেট থাকতে হয়, আর মেয়েদের ঠোঁটের কি লিপস্টিক থাকতে, সেটা না। বিজ্ঞান ক্লাসে এগুলো পড়াগুলো ক্লাস ঠোঁটের কিনারা থাকতে হবে। তো যাই হোক, মেন্ডেলের প্রথম সূত্রের রেশিওটা কত? 3:1। আচ্ছা, আমার কোশ্চেন হলো যে দ্বিতীয় সূত্রের অনুপাত কত? বলেন দ্বিতীয় সূত্র অনুপাত কত? অলরেডি অনেকে অ্যান্সার করেছেন, আরশে ইসলাম, ওকে, আর আরুল ইসলাম, ওকে। আমি আবার বলতেছি, দ্বিতীয় সবাই লেখেন 9:3:3:1, 9:3:3:1। এটা কিসের বলছে বলেন তো? দ্বিতীয় সূত্র অনুপাত। বিশ্বাস করেন কি করেন না, এই কোশ্চেন থেকে এবার যে কোনো সামনে পরীক্ষা আসার কোশ্চেন সম্ভাবনা ভাই অনেক বেশি। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাতটা কত? কথা বলেন কত? 9:3:3:1। অবশ্যই অ্যান্সার কি হচ্ছে? এটা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন দেয়, দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি যে দ্বিতীয় সূত্রের 3টা ব্যতিক্রম আছে না? 3টা ব্যতিক্রমের মধ্যে একটা ব্যতিক্রমের নাম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, এটা কিসের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা এই রোগটার নাম শুনছেন কি শুনেন না একটু কথা বলেন। মুখ বধিরতা। অনেকে দেখবেন যে জন্মগত মুখ বধির হয়। মুখ বধির তো বুঝেন, মুখ বধিরতা, মুখ বধিরতা। জন্মগত মুখ বধিরতা মানে কি? যারা জন্মগত ভাবে আপনার কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তাদেরকে আমরা কি বলি? জন্মগত মুখ বধিরতা বলি। তো একবার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজিডিআই মানে যে ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আসছিল, শহর অধিদপ্তরে 2021 থেকে 23-এর মধ্যে কোশ্চেনটা আসলো যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের কারণে আসলে কি হচ্ছে? আমাদের জন্মগত মুখ বধিরতা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আবার বলতেছি, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের জন্য কি হচ্ছে বলেন তো? জন্মগত মুখ বধির হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটু দেখেন, মজার ব্যাপার হলো একজন মুখ বধির ছেলের সাথে, কথা সবাই মনে শুনেন, একজন মুখ বধির ছেলের সাথে একজন মুখ বধির মেয়ের ভিতরে বিয়ে যদি দেওয়া হয়, আচ্ছা বিয়ে দিলাম, কি দিলাম? বিয়ে দিলাম। দেখেন মুখ বধির ছেলের সাথে মুখ বধির মেয়ের ভিতরে বিয়ে দিলাম। আচ্ছা, আপনারা
বিজ্ঞানের ভাষায় F1 কে প্রথম বংশধর বলি, আর F2 কে হচ্ছে আমরা দ্বিতীয় বংশধর বলি। যেমন আমার যে সন্তান হবে সেটা হচ্ছে আমার F1, আর আমার সন্তান থেকে আমার যখন তাদের সন্তান হবে সেটা F2। আর প্রথম বংশধর, দ্বিতীয় বংশধর। আমার বাবা মা, আমি হলো প্রথম বংশধর। আমার থেকে যখন আরো বংশ সেটা দ্বিতীয় বংশধর। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে মুখবধির ছেলের সাথে মুখবধির মেয়ের বিয়ে দিলাম, বিয়ে দিলে তার প্রথম বংশধরে সবগুলো সন্তানই হবে আপনার আমার মতো স্বাভাবিক সন্তান। ক্লিয়ার? তার মানে কি, একজন মুখবধির ছেলের সাথে মুখবধির মেয়ের ভিতরে বিয়ে দিলাম, ভালো কথা, বিয়ে দিলাম, সবকিছু হইলো, হওয়ার পরে সন্তান যখন হবে সবগুলো সন্তানে কি হবে, আপনার আমাদের স্বাভাবিক সন্তান হবে। কিন্তু F2 এর ক্ষেত্রে কি হবে দেখেন, F2 এর ক্ষেত্রে দাঁড়াবে যে এই রেশিওটা দাঁড়াবে যে 9:7। এখানে যে অ্যান্সারটা আছে 9:7, 9 জন হবে আপনার স্বাভাবিক সন্তান, 9 জন হবে স্বাভাবিক সন্তান, আর 7 জন হবে আপনার মুখবধির সন্তান। ক্লিয়ার? তার মানে কি, এখানে কোশ্চেনটা হলো ম্যানের দ্বিতীয় সূত্র অনুপাতটা কত, অবশ্যই 9:3:1। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এই রেশিও নামে কোনো রেশিও পৃথিবীতে নাই, এই রেশিও নামে কোনো রেশিও পৃথিবীতে নাই। ক্লিয়ার? তার মানে আমি আবার যদি কোশ্চেনটা সামনে নজর যদি বলি, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা হলো 9:3:1। দ্বিতীয় সূত্রে অনেকগুলো ব্যতিক্রম আছে, এর মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস একটা উদাহরণ হচ্ছে জন্মগত মুখবধিরতা। একজন মুখবধির ছেলের সাথে মুখবধির মেয়ের ভিতরে বিয়ে দিলে প্রথম সন্তান হবে স্বাভাবিক, আর দ্বিতীয় ক্ষেত্রে 9:7 হবে। কি হবে বলেন তো? 9 জন হচ্ছে স্বাভাবিক, 7 জন হচ্ছে মুখবধির হচ্ছে। ঠিক আছে? এগো কবুল করেছে কারা? কবুল করেছে যে আপনার আমার মতো স্বাভাবিক মানুষেরা কবুল করছে। ঠিক আছে? ওকে। সাবরিনা, মমতা, সুধা বলছে সবকিছু কি, সবকিছু মানে কি, বিয়ে দেওয়া তো সবকিছু হয়েছে, আমি সেটাই বুঝাতে চাইছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি 8 নম্বর কোশ্চেনে চলে আসতেছি। 8 নম্বর কোশ্চেনটা, এই 7 নম্বর কোশ্চেন মধ্যে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। 7 নম্বর কোশ্চেন মধ্যে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। দেখি শাহনাজ আক্তার বলছে ক্লিয়ার। ওকে, তো এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, অতি দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি। আমি বারবার বলবো, আজকে কিন্তু বিজ্ঞানের একেবারে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদের মেনশন করি নাই সবাই দ্রুত, অলরেডি শারমিন আক্তার অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করেছে, আমরা সবাই একটু টাইমলাইন ক্লাসে শেয়ার দিব। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনে দেখেন কি দেওয়া আছে। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলে 2021 কোশ্চেনটা আসছিল। আমি সবার কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাই। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। বিনতে হাসান অলরেডি 8 এর অ্যান্সার একজন দিয়ে দিয়েছেন। ক্রোমোজোম কে আবিষ্কার করছে বলছে হলো এ, বলছে একজন বলছে এ। দেখি আসলে এ হয় কিনা। দেখি, আমি বলতে সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করবেন আমার জন্য। তো ক্রোমোজোম কে আবিষ্কার করেন দেখেন, ম্যান্ডেল হচ্ছে, সে হচ্ছে বংশগতির জনক, তাই না? ম্যান্ডেল কি বংশগতির জনক? ম্যান্ডেল হচ্ছে বংশগতির জনককে আমরা কি বলি? ম্যান্ডেলকে বলি। আচ্ছা, ভালো কথা। ভল্টার নামে কোনো বিজ্ঞানী বিজ্ঞানে নাই। ওয়াটসন এবং ক্রিক সে কি করে? ডিএনএ ডাবল কাঠামো সে আবিষ্কার করেন। আর স্টার্সবার্গার আছে, সে বেসিক্যালি কি করে? ক্রোমোজোমটাকে সে আবিষ্কার করে। সে বেসিক্যালি কি আবিষ্কার করে? ক্রোমোজোম আবিষ্কার করেন। তাহলে আপনারাই বলেন ক্রোমোজোম কে আবিষ্কার করে? অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কি হবে? বিশ্বাস সাধন অ্যান্সার করেছেন। অনেকে আপনারা বলতেছেন ম্যান্ডেল। না, আসলে কোশ্চেন সলভ করা এটাই উপকারিতা। ম্যান্ডেল হচ্ছে ভাই আপনাদেরকে বংশগতির জনক, আর হচ্ছে স্টার্সবার্গার হচ্ছে সে বেসিক্যালি কোশ্চেন আগে বুঝবেন। কোশ্চেন বুঝে আমরা কিন্তু এইভাবেই কিন্তু ভুল করি, এইভাবেই কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করি। অনেকে আমরা বলতেছি ম্যান্ডেল, আসলে ম্যান্ডেল না, ম্যান্ডেল ভাই বংশগতির জনক। ঠিক আছে? তো বিজ্ঞানী স্টার্সবার্গার হচ্ছে ক্রোমোজোম সে আবিষ্কার করেন। ওকে, আচ্ছা, ভালো কথা। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। 9 নম্বর কোশ্চেন দেখি কি দেওয়া আছে। মানব দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা সমাজসেবা অধিদপ্তরে 2022 কোশ্চেন। আমি কিন্তু অলরেডি এই কোশ্চেন অ্যান্সারটা আমি আপনাদের দিয়ে দিয়েছি আগে। তারপর আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাই। বলেন দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন।
দেখি গিয়ে সবার আগে অ্যান্সার করতে পারেন, দেখি সমাজসেবা অধিদপ্তরে সব। আচ্ছা ওকে, দেখেন লিঙ্গ সেক্স ক্রোমোজোম, তাই না? সেক্স ক্রোমোজোম হচ্ছে যে কয়টা? 2 জোড়া, তাই না? সেক্স ক্রোমোজোম হচ্ছে, সরি, 1 জোড়া। সেক্স ক্রোমোজোম আমাদের কয় জোড়া আছে? সেক্স ক্রোমোজোম 1 জোড়া আছে। সেক্স ক্রোমোজোম কয় জোড়া আছে? 1 জোড়া আছে। মানে কি? 2টা। 1 জোড়া মানে কয়টা? 2টা। কি কি? এক্স ওয়াই। এটা কি? ছেলেদের ক্ষেত্রে হলো এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে হলো এক্স এক্স। তো একটা হলো এক্স, একটা হচ্ছে ওয়াই, এই দুইটা মিলে আমাদের কি হচ্ছে? সেক্স ক্রোমোজোম হচ্ছে। তা মানবদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ভাই 1 জোড়া, কোনো ডাউট থাকবে না। আর 22 জোড়াটা কি বলেন তো? 22 জোড়া আমাদের দেহ ক্রোমোজোম। আর টোটাল কয়টা বলেন তো? 23 জোড়া। 2 জোড়া কম, তাহলে অবশ্যই आंसर কি হচ্ছে? 1 জোড়া। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এখানে একটা কথা বলবেন। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ড, ধন্যবাদ বৃষ্টি মিষ্টিকে, জান্নাত পাখিকে, রহিমা ইসলামকে, জাকিয়া সুলতানাকে, বর্ণলতা সেনকে। ওকে, তো এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ড রেখে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ড রেখে মেনশন করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অলরেডি কিন্তু আজকে নাসির স্যার যেটা বলছিল যে আসলে আমাদের আজকে ক্লাসটাকে আমরা বিবাহিতরা করতে পারবো নাকি অবিবাহিতরা করতে, আমি মনে করি যে ক্লাসে সবাই করতে পারবে এটা, ঠিক আছে? ওকে, এখন দেখেন যেটা হলো কথা, যেটা বলি সবাই একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন, কোশ্চেনটা দেওয়া আছে সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক 2022-এ আসছে। বাবা মা উভয়ই নাকি কেউই নয়? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা সাধারণত আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ধারণা আছে, যদি মেয়ে সন্তান হয় বলে যে হ্যাঁ ওই মাই দায়ী, বা দেখা গেল যে সন্তান হচ্ছে না, আমরা বলতেছি যে হয়তো বা বউর জন্য সন্তান হচ্ছে, কিন্তু পুরুষ মানুষের দেয়, সেজন্য আমরা স্বীকার করি না। তো একটু যদি কথা যদি বলি, দেখেন সন্তান পুত্র বা কন্যা, দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম ছেলে, সবাই একটু ক্লাসটা শেয়ার করব। ছেলেদের ক্ষেত্রে আমাদের কি আছে বলেন তো? এক্স আছে আর ওয়াই আছে, তাই না? আর মেয়েদের ক্ষেত্রে ভাই কি আছে? এক্স এক্স আছে। মেয়েদের ক্ষেত্রে কি আছে? বেশি আছে। আচ্ছা দেখেন, এখন কথা হলো যে আমাদের ছেলে সন্তানের জন্য একটা এক্স দরকার, একটা ওয়াই দরকার। এই ওয়াইটা কে বহন করতেছে? বাবা বহন করতেছে, তাই না? তো বাবা যদি মাকে যদি এই ওয়াইটা সে যদি না দিতে পারে, তাহলে কি কখনো তো ছেলে সন্তান হবে? হবে না। এখন একটা কোশ্চেন কি জানেন, আমি যদি বলি যে আসলে এখানে ছেলেরাও দেয় না, উপরে একজন আছে না, উপরে একজন যিনি বসে আছে উনি সবকিছু জানেন। একটা ছেলে তো আসলে জানে না, একটা বাবা তো জানে না যে দেখা যাচ্ছে যে এক্স ঢুকতেছে নাকি ওয়াই ঢুকতেছে, জানে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সন্তান পুত্র বা কন্যা বেসিক্যালি বাবাই দেখেন, বাবাটারও এক্স আর ওয়াই সে আছে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন সবাই কমেন্ট করার চেষ্টা করবো, সবাই কমেন্ট করবো, আমরা সবাই কমেন্ট করবো। বিবাহিত বাবু আছে ছোট, তারপরও ক্লাসটা করতে আসছে। বিবাহিত বাবু আছে, এটা আবার কেমন কথা ভাই? বুঝলাম না। বিবাহিত, ও আচ্ছা আচ্ছা, সরি, মানে আপনি বলছেন যে আপনি বিবাহিত, আপনার বাবু আছে। আমি ভাবলাম যে আপনার বিবাহিত বাবু, মানে আপনি হয়তো আপনার বয়ফ্রেন্ডকে হয়তো বিবাহিত বাবু বলছেন। অনেকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাবু বলে, তাই না? বাবু বলে, বেবি বলে, খরগোশ বলে, টোনা পাখি বলে, টুনি পাখি বলে, বিড়াল বলে, খরগোশ বলে। যাক, এগুলো যখন বলবেন কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন যে এগুলো বলার সাথে সাথে ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখতে হবে। কারণ অনেক সময় আমাদের বিড়ালের ক্রোমোজোম সংখ্যা দেয়, ইঁদুরের ক্রোমোজোম সংখ্যা দেয়, গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা দেয়, গরিলার ক্রোমোজোম সংখ্যা দেয়, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি 104-এ আসছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। সবাই একটা ক্লাসে শেয়ার দিব আমরা। আচ্ছা তার পরের কোশ্চেন দেখেন। আচ্ছা, তো আমরা একটু সবাই কমেন্ট করব। পরের কোশ্চেন দেখেন, কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না? সবাই কমেন্ট করেন, কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না? আচ্ছা, কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না, যেটা আমাদের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের 2022-এ কোশ্চেনটা আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তো ক্রোমোজোমটা কি আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করছি, ক্রোমোজোম কি আবিষ্কার করে সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে, এখানে 4টা অপশন আছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন নাকি লিপিড। তো ক্রোমোজোমের ভিতরে আসলে কোনটি থাকতেছে না? মাস্ট বি ডিএনএ থাকে, এটা অ্যান্সার আমাদের হবে না। মাস্ট বি আরএনএ থাকে, এটা অ্যান্সারও হবে না। মাস্ট বি প্রোটিন থাকে, এটা অ্যান্সারও হবে না। তাহলে কোনটি থাকতেছে না? অবশ্যই মাথায় রাখবেন লিপিড আসলে থাকে না। অবশ্যই কি
চর্বিকে লিপিড বলে, ডেফিনেটলি অনেকগুলো নাম আছে দেখেন। একজন কোশ্চেন লিপিড, লিপিড, হ্যাঁ এই লিপিডের চর্বি বলতে পারি, একে আমরা ট্রাইগ্লিসারাইড বলতে পারি, ট্রাইগ্লিসারাইড বলতে পারি, ঠিক আছে। তো গ্লিসারাইডের আরেকটা নাম আছে যে গ্লিসারল, ঠিক আছে। আরেকটা নাম আছে আপনার গ্লিসারিন আছে, এটা অনেকগুলো নাম, এটা সবগুলো লিপিড, সবগুলো লিপিড, ট্রাইগ্লিসারাইড অথবা গ্লিসারল সবগুলো লিপিড। ক্লিয়ার? তো যাক আমার কোশ্চেনে কোন রাসায়নিক পদার্থ ক্রোমোজোমের ভিতর থাকতেছে না, অবশ্যই আনসার আছে লিপিড। অলরেডি প্রীতি আক্তার আনসার করেছেন, ধন্যবাদ। দীপ্তি দাস, ওকে। তো এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডে মেনশন করিনি অতি দ্রুত আমার ফ্রেন্ডে মেনশন, ওকে। পরের কোশ্চেনে আমি চলে আসবো। পরের কোশ্চেনে দেখি আমাদের কি দেওয়া আছে দেখেন। টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অভিষেক 2023 কোশ্চেন আসছিল। আচ্ছা আমি একটু যদি কথা যদি বলি, টিস্যু, TISS, টিস্যু কালচার, এই টার্মটার সাথে আপনারা কে কে পরিচিত একটু সবাই কথা বলবেন। এই টার্মটার সাথে আপনারা কে কে পরিচিত একটু সবাই কথা বলবেন। টিস্যু কালচার টার্মটার সাথে কে কে পরিচিত একটু কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা টিস্যু কালচার যদি আমি একটু যদি কথা যদি বলি, টিস্যু কালচারটা আসলে এটা নতুন একটা আমাদের বোটানিতে বলে উদ্ভিদের নতুন একটা টেকনোলজি, যার মাধ্যমে আমরা উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে যদি চারা উৎপাদন করি, তো লেটেস্ট হ্যাঁ সেটাকে আমরা বেসিক্যালি টিস্যু কালচার, টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু অধিক ফলনও করা যায়। টিস্যু কালচারের মাধ্যমে কি করা যায়? অধিক ফলনও করা যাচ্ছে। তো এখন কোশ্চেন আসে টিস্যু কালচার পদ্ধতির প্রধান উদ্দেশ্যটা কি? নতুন টিস্যু উৎপাদন না, এটা আনসার হবে না। উন্নত মানের বীজ উৎপাদন না, উন্নত মানের জাত উৎপাদন না, এর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের উদ্ভিদের অঙ্গ থেকে চারা উৎপাদন করা। অবশ্যই আনসার কি হবে? 12 হচ্ছে গ। আচ্ছা রাইট, কলম এটাকে বলি। আচ্ছা এখন দেখেন এটা পড়তে যে আমাদের আরেকটা টার্ম জানতে হবে। আপনারা শুনছেন এই কোশ্চেন আমাদের আসছিল যে GMI বা এর পূর্ণরূপ কি? কোশ্চেন যদি করেন বলেন ভাইয়া বা স্যার এটা কোথায় আসছিল আমাদের, হ্যাঁ না এটা আমাদের সমবায় উদ্যোগ 2018 তে আসছিল, এনএসএতে 2022 কোশ্চেন আসছিল। জিএমআই এর পূর্ণরূপ কি? জিএমআই পূর্ণ হচ্ছে যে genetically modified instruction, ঠিক আছে, জিএমআই বলি, ঠিক আছে। এখন দেখেন এটা কি, আপনারা তেলাপিয়া মাছ নাম শুনছেন না? কি আচ্ছা এটা কেন বলে বলেন তো? হ্যাঁ জিএমআই প্রোডাক্ট না, জিএমআই ব্যাপারটা হচ্ছে যে তেলাপিয়া মাছটা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড করে, তাকে পুরুষ থেকে স্ত্রীতে কনভার্ট করা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশে লেখা নেই, এই জন্য কিন্তু আমরা কিন্তু সাধারণত তেলাপিয়া মাছটা খেতে না বলি। ম্যাক্সিমাম মানে এটা হচ্ছে যে হ্যাঁ এই ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে যে বৃদ্ধি ফলার জন্য আমরা এই জিএমআই করতেছি, ঠিক আছে। তো এজন্য জিএমআইটা কি এটা কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে। আমাদের বিশেষ করে তেলাপিয়া মাছটা কিন্তু আমরা সাধারণত খেতে না বলি, না খাওয়াই কিন্তু ভালো তেলাপিয়া মাছটা, ঠিক আছে। ওকে, খেতে নানা ধরনের ক্ষতি হতে পারে না, এটা ক্ষতি থেকে ক্যান্সার হয়। তারপর মনে করেন আপনি একটা মাছ খাচ্ছেন, আপনি জানতেছেন না তাকে আপনি মেয়ে থেকে ছেলেতে কনভার্ট করছেন, ঠিক আছে, তাহলে আপনার নিজের মধ্যে তো খারাপ লাগবে, ঠিক আছে। জানানো উচিত, কিন্তু উন্নত বিশ্বে জানায়, কিন্তু আমরা বাংলাদেশে জানায় না। না কই মাছ হচ্ছে না, তেলাপিয়া বেশি হয়, তেলাপিয়া বেশি হয়, এটাই মনোসেক্স তেলাপিয়া, রাইট, এটাই হলো মনোসেক্স তেলাপিয়া, ঠিক আছে। ওকে আচ্ছা এখন দেখেন পরের কোশ্চেনে যদি চলে আসি, পরের কোশ্চেন সবাই একটু বোঝার চেষ্টা করেন। পরের কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে কোন এনজাইমের সাহায্যে প্লাজমিডের ডিএনএ কে ছেদন করা হয়। আচ্ছা আমি একটু যদি কথা যদি বলি, আচ্ছা শুনেন এনজাইম নাম কে কে শুনছেন বা শুনেন নাই একটু কথা বলবেন। এনজাইমের নাম কে কি শুনছেন কে শুনে বলেন। এনজাইম তো শুনছেন না? তো এনজাইম এটা আসলে আমাদের কি জাতীয় পদার্থ বলেন তো? এনজাইমটা কি জাতীয় পদার্থ? প্রোটিন নাকি কার্বোহাইড্রেট নাকি ফ্যাট নাকি ভিটামিন? রাইট, এনজাইমটা হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। গুড, এই কোশ্চেনটা আমাদের ডিজিডিআই তে 2021 কোশ্চেন আসে, মানে এনজাইমটা কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এবং মাথায় রাখবেন এই পৃথিবীতে যত এনজাইম আছে, হ্যাঁ
সকল এনজাইমের নামের শেষে এএসি কথাটা যুক্ত থাকে। হ্যাঁ, যেমন অ্যামাইলেস, লাইপেস, প্রোটিয়েস, সেলুলেস, এর ব্যতিক্রমও আছে আমাদের। এস বেশি থাকে, আর না হলে অল্প কটা জায়গায় ION কথাটা যুক্ত থাকে। ঠিক আছে, যেমন এনজাইমটা কিন্তু আপনার সে প্রভাবক হিসাবে কাজ করে। হিসাবে কাজ করে, প্রভাবকটা কি কেউ বলতে পারবেন আপনারা? হ্যাঁ, প্রভাবকটা আপনারা রসায়নে পড়ছেন, কোন একটা বিক্রিয়াকে হয় বাড়াবে না হলে কমাবে। আমাদের মানব দেহের মধ্যে কিন্তু অসংখ্য বিক্রিয়া সংঘটিত হয়, সেখানে কিন্তু এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কি করে, পালন করে। তো যাই হোক, এখান থেকে যে কোশ্চেন আছে কোন এনজাইমের সাহায্যে প্লাজমিডের ডিএনএ কে ছেদন করা হয়, ছেদন মানে কি কর্তন করা হচ্ছে, কাটা হচ্ছে। হ্যাঁ, মানে এনজাইমের সাহায্যে প্লাজমিডের ডিএনএ কে আপনার কেটে ফেলা হচ্ছে, মানে ছেদন করা হচ্ছে। অবশ্যই মাথায় রাখবেন রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। কি এনজাইম দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। এজন্য কিন্তু আমরা রেস্ট্রিকশন যে এনজাইমটা আমাদের আছে, রেস্ট্রিকশন এনজাইমকে আমরা কি বলি? আমরা কর্তন অথবা ছেদন, কর্তন বা ছেদন প্রোটিনও বলি। কর্তন বা ছেদন কি বলি? প্রোটিন বলি, বা আণুবীক্ষণিক কাঁচিও বলি। অনেক কটা নাম আছে। তো আমার কোশ্চেনে কিছু বোঝার চেষ্টা করেন। প্লাজমিডের ডিএনএ কে কাটা হচ্ছে মানে কি? কেটে ফেলা হচ্ছে। তা কার সাহায্যে? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। রেস্ট্রিকশন এনজাইমে আরো কটা নাম আছে, কর্তন প্রোটিন বা ছেদন প্রোটিন, অথবা হচ্ছে আণুবীক্ষণিক কাঁচি, কাঁচিও বলি। কেটে ফেলা কাঁচি বলতেছে। অনেক কোশ্চেন, আণুবীক্ষণিক কাঁচি কি? আনসার কি হবে? রেস্ট্রিকশন এনজাইম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এখানে কোশ্চেনের কথা? আমি কিন্তু বারবার বলতেছি, আমি একটা কোশ্চেন পড়াতে গেলে অনেকগুলো ইনফরমেশন দিব, কারণ বিজ্ঞানটাকে এভাবে পড়তে হবে। এবার যদি না পড়েন তাহলে কিন্তু বিজ্ঞান সম্পর্কে ভালো মতো জ্ঞান পাবেন না। তাই শুধু কোশ্চেন পড়ে যাবেন, ওই কোশ্চেন দিবে না, পরে পাঠ খেয়ে যাবেন। ভাই, বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বিজ্ঞান মানে হচ্ছে পদার্থ, বিজ্ঞান মানে রসায়ন, বিজ্ঞান মানে কি? জীববিজ্ঞান। তিনটা মিলেই, যে ভৌত বিজ্ঞান বলেন আপনারা, পদার্থ, রসায়ন, তারপর এগুলো মিলে আমাদের বিজ্ঞানটা নন ক্যাডার এবং ক্যাডার যাবে আসবে। ওকে, আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে আসবো। সবাই একটু ক্লাসটা শেয়ার করবো। দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, দেখেন কোন জীব থেকে অযৌন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে? কোন জীব থেকে অযৌন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে আমরা কি বলি? যেটা আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রক সহকারে প্রকাশিত 2017-তে আসছিল। মানে অযৌন প্রক্রিয়ায় একটা, দেখেন আমাদের কিন্তু দুই ধরনের প্রক্রিয়া আছে, একটা কি যৌন প্রক্রিয়া, একটা কি অযৌন প্রক্রিয়া। তো অযৌন প্রক্রিয়ায় সৃষ্ট জীবটাকে আসলে আমরা কি বলবো? অণুজীব কি বলবো? কখনোই না। অণুজীব কি? মাইক্রো অর্গানিজম অণুজীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না, তার অণুজীব। যেমন কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, আরো অনেক কিছু আছে। জিন তো কখনোই হবে না। হবে? জিন তো আমি বংশগত ধারক ও বাহকের জিন বলতেছি। ভ্রূণ কি কখনো হবে? ভ্রূণ তো হবে না। ভ্রূণ তো আমাদের এখানে যৌন প্রক্রিয়া। বাদ থাকতেছে কি? ক্লোন, তাই না? তার মানে ক্লোনটা কি? জীব থেকে অযৌন প্রক্রিয়া সৃষ্ট জীবকে আমরা ক্লোন বলি। যেমন ক্লোন, ভ্রূণ, আমার ভেড়া ক্লোন হয়েছে। প্রথম ক্লোনকৃত ভেড়ার নাম কি? ডলি। সাধারণ জ্ঞানের কোশ্চেন। প্রথম ক্লোনকৃত ভেড়ার নাম কি? ডলি। তো এখন কোশ্চেন হচ্ছে যে জীব থেকে অযৌন প্রক্রিয়া সৃষ্ট জীবকে আমরা কি বলবো? অবশ্যই ক্লোন বলবো। ক্লিয়ার সবাই? না, এটার মধ্যে মোট কথা হচ্ছে যে মানে কোন না, পুরুষ, হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে হয় পুরুষ নিবেন, না হলে মহিলা নেবেন। পুরুষ মানে একত্রে করা যাবে না। ঠিক আছে, আলাদা করা, সেটাকে আমরা হচ্ছে ক্লোন বলবো, যে এটাকে অযৌন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা। যদি যৌন কথা তাহলে কোন? না না না, যৌন তো ভ্রূণ তো, হয়তো ভ্রূণ তো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন পরের কোশ্চেন চলেছে। এই সবাই তো ক্লাসে শেয়ার দিব, সবাই ক্লাসে শেয়ার দিব। ডোলন রয় কুন্ডু বলেছেন ডলি। ডলি কি আপনার নাম? আচ্ছা, ডলি তাহলে কিসের নাম? প্রথম কলঙ্কিত ভেড়ার নাম নাকি ছাগলের নাম, গরুর নাম? প্রথম কলঙ্কিত ভেড়ার নাম। ওকে, ক্লোন ভেড়া দলি। সাবরিনা মমতাজ সুধা। মমতাজ না গ্রেপ্তার হয়েছে, মমতাজ আসলো কেমনে বুঝলাম না। সাবরিনা মমতাজ সুধা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখি পরের কোশ্চেনে চলে আসি। দেখেন করোনা। আচ্ছা, আবারও নতুন করে আমাদের কি চোখ রাঙাচ্ছে, তাই না? করোনা কোন ধরনের ভাইরাস?
পিএসসি সহকারী কোশ্চেনের রিসেন্ট 2023 কোশ্চেন আমাদের আসছিল। সবাই একটু কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, কোন ধরে ফুসফুস রোগে মারা যায়, ঠিক আছে। তো এখন পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত ক্লাসটা আমরা শেয়ার দিব, অতি দ্রুত বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করবো। দেখেন, করোনা কোন ধরনের ভাইরাস? আচ্ছা, এখানে আমাদের 4টা অপশন আছে, ডিএনএ, আরএনএ, এমআরএনএ, আরএনএ প্লাস ডিএনএ। আচ্ছা, আমি একটু যদি ব্যাখ্যা করি, দেখেন এমআরএনএ কখনোই আমাদের হবে না। কেন হবে না? এমআরএনএটা হচ্ছে যে আরএনএ প্রকারভেদ, পড়াইছিলাম না, মেসেঞ্জার আরএনএ, আরএনএ 4 প্রকার, এমআর, তার মানে এটা কখনোই হচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, ভাইরাস, ভাইরাস মানে কি বলেন দেখি, কে বলতে পারে বলেন, ভাইরাস মানে কি? ভাইরাস ইকুয়াল কি? না, ভাইরাস ইকুয়াল কি? স্বাস্থ্য অধিদপ্তরে তিনবার কোশ্চেন আসছে, 2018-তে আসছিল, 22-এ আসছিল, 24-এ আসছিল। ভাইরাস ইকুয়াল কি বলেন? ভাইরাস ইকুয়াল কি? মাথা রাখবেন, সবাই খাতার মধ্যে লেখেন। ভাইরাস মানে হচ্ছে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। প্রোটিন প্লাস কি? নিউক্লিক অ্যাসিড। ভাইরাস মানে কি বলছে বলেন তো? ভাইরাস মানে হচ্ছে প্রোটিন প্লাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এখন যেটা দেখেন কথাটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড মানে কি বলেন তো? হয় ডিএনএ, না হয় আরএনএ। ভাইরাসে কখনোই কিন্তু আমাদের ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না, সূত্র বুঝবেন। মানুষের ক্ষেত্রে ডিএনএ আরএনএ একসাথে থাকে, মানুষের ক্ষেত্রে ডিএনএ আরএনএ কি একসাথে থাকে, কিন্তু ভাইরাসে ডিএনএ আরএনএ, সূত্র কি বললাম, ডিএনএ একসাথে থাকে না। তাহলে কি এটা কি একসাথে থাকবে? কখনো থাকবে না, হয় ডিএনএ হবে না আরএনএ হবে। তার মানে গ ঘ বাদ। হ্যাঁ, করোনা ডিএনএ ভাইরাস না, করোনা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। ক্লিয়ার? তা করোনা কি ভাইরাস? সবাই কমেন্ট করে জানা দেন, করোনা কি ভাইরাস বলেন তো? আরএনএ ভাইরাস। একদম হচ্ছে ভাইরাস, জীবাণু না ভাইরাস। হ্যাঁ, ঠিক আছে, ভাইরাস হলো প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা এটা কথা বলবেন। আমি কিন্তু এর আগের লেকচারে আমি আপনাদেরকে ডিএনএ ভাইরাস কোনগুলা, আরএনএ ভাইরাস কোনগুলো আমি পড়াইছিলাম। আরএনএ ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায়, দন্দাকৃতি ভাইরাস আছে, মামস, কি এগুলো পড়াইছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন, পরে আমি ক্লাসে যদি কোশ্চেনে চলে আসে, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন, নিচের কোনটি নন কমিউনিকেবল ডিজিজ নয়? নন কমিউনিকেবল ডিজিজ নয়, যেটা আমাদের কোশ্চেনে কোথায় আসছিল, সিনিয়র স্টাফ নার্সে 2023 কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্টে আমাকে বুঝতে হবে নন কমিউনিকেবল ডিজিজ কি আসলে, নন কমিউনিকেবল ডিজিজটা কি। আচ্ছা, একটু বলেন তো মেহরবানি করে, আমাদের রোগগুলা আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগ হয়, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট মানে কি? স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী রোগ। আপনার কোনো কারণে সর্দি কাশি হয়, 1 সপ্তাহ থাকলো সুস্থ হয়ে যাচ্ছে, এটা অ্যাকিউট, স্বল্পস্থায়ী। ক্রনিক মানে কি? যে দীর্ঘস্থায়ী, যেমন কিডনি, ডায়াবেটিস, হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার, দীর্ঘস্থায়ী রোগ। এই দীর্ঘস্থায়ী রোগকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি। নন কমিউনিকেবল ডিজিজের বাংলাটা কি? দীর্ঘস্থায়ী রোগ, দীর্ঘস্থায়ী রোগ, ঠিক আছে। হ্যাঁ, নয়। আচ্ছা, একটা মজার ব্যাপার হলো, দীর্ঘস্থায়ী রোগ আছে কি জানেন? ভালোবাসা, ভালোবাসা বাকি প্রেম, এটা কি দীর্ঘস্থায়ী রোগ? এটা কোনো দীর্ঘস্থায়ী রোগ, এটা তো ক্ষণস্থায়ী না। এটা ব্যাপারটা হচ্ছে, এটা যদি ক্ষণস্থায়ী হয় তাহলে কি হবে? দেখা গেল যে কাউকে দেখলাম, প্রথমে ভালো লাগলো, আবার আরেকজনকে দেখলাম, আমার ভালো লাগলো, লুচ্চা হয়ে যাবো, তাই না? যাই হোক, তো সেটা কথা না, কথা নিচের কোনটি নন কমিউনিকেবল ডিজিজ নয়? তার মানে কি? ডায়াবেটিস, হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ, এই 3টা তো কখনো অ্যান্সার হবে না। তো অবশ্যই অ্যান্সার কি হবে? কোভিড-19। ক্লিয়ার? অনেকগুলো দীর্ঘস্থায়ী রোগ বুঝতে, আপনারা কিডনি রোগ, এটা তো কিন্তু আমাদের কিসের রোগ? দীর্ঘস্থায়ী রোগ, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসবো। 17 নম্বর কোশ্চেনটা দেখেন, করোনা থেকে আমি অনেকগুলো কোশ্চেন দিচ্ছি, কারণ হচ্ছে রিসেন্ট থেকে করোনা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমাদের অনেক হলো বেশি, ঠিক আছে। দেখেন, হ্যাঁ দেখেন কোশ্চেনটা, করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে? যদিও এটা সাধারণ জ্ঞানের কোশ্চেন, তারপরও আমি বলবো, সবাই আমি কোশ্চেনের অ্যান্সারটা চাই, সবাই আমি কোশ্চেনের অ্যান্সারটা চাই। বলেন,
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ? আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রক অধিদপ্তর 2020 কোশ্চেন আসছিল। কোন দেশ থেকে? ইতালিতে না, দক্ষিণ কোরিয়া থেকে না, জাপানে না, কোথা থেকে? চীন থেকে। করোনা ভাইরাসের উৎপত্তি কোথা থেকে? চীন থেকে। কিন্তু মজার ব্যাপার হলো চীনে এখন কোনো করোনা অস্তিত্বই নেই। করোনা ব্যবসা কিনা মতো ওনারাই জানে। ঠিক আছে, ওকে। মাস্কের ব্যবসা 2020 সালে একদম চরম অবস্থা, তাই না? আচ্ছা যাই হোক, পরের কোশ্চেন দেখেন, কোভিড-19 রোগী প্রথম কোন শহরে দেখা যায়? এনএসএ ডেসপা 2011 কোশ্চেনটা আমাদের আসছিল, 2021 কোশ্চেন হবে। ঠিক আছে, কোভিড রোগী প্রথম কোন শহরে দেখা যায়? প্রথমটা কোন শহরে দেখা যায়? দিল্লিতে কখনোই হবে না। ইন্ডিয়াতে দেখা যায় না। লন্ডনে দেখা যায় না। কিউবেকে দেখা যায় না। কোথাও উহান হবে। এগুলো আপনারা একদম থিওরিটিক্যাল কথা তাই বুঝাচ্ছি না। ঠিক আছে, তাহলে কোভিড-19 রোগী প্রথম কোন শহরে আমরা দেখতে পাচ্ছি? চীনে উহান শহরে আমরা কোভিড-19 রোগীটা প্রথম হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, চীনে। পরের কোশ্চেনটা চলে আসে, দেখেন, করোনা ভাইরাসকে কি নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? দেখেন, করোনা ভাইরাসকে কি নামে হচ্ছে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? আন্তর্জাতিক আখ্যায়িত করা হয়েছে। নোবেল নামে কখনো করানো হয়নি, করোনা 19 নামে আখ্যায়িত করা হয়নি, নোবেল 19 নামে কখনো করা হয়নি। নোবেল আবার ভাবেন না যে জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেলকে ভাবেন না, আবার কিসের জেলে সারা পেয়েছে খোঁজ রাখেন। নোবেলের ঘটনা জানেন? নোবেলের ঘটনা হলো সে জেলে ছিল, কিন্তু তার ওয়াইফই তাকে আবার ছাড়াই আনছে। ঠিক আছে, ওকে। তো করোনা ভাইরাসে কি নামে আন্তর্জাতিক আখ্যায়িত করা হয়েছে? কোভিড-19 নামে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে চলে আসে, দেখেন 20 নম্বর কোশ্চেনটা, কোভিড-19 রোগের ভাইরাসের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2022 কোশ্চেনটা আসছিল। কোভিড-19 রোগের ভাইরাসের নাম কি? দেখেন, SARS-CoV-1, SARS-CoV-2, ক্যারন ভাইরাস, কোভিড-19 ভাইরাস। আমি একটু যদি বলি, ক্যারন ভাইরাস তো হবে না, কারণ ক্যারন ভাইরাসের কোনো ভাইরাসের পৃথিবীতে নেই। কোশ্চেন দেওয়ার কথাই দিচ্ছে, তিনটা নিয়ে আপনাদের কনফিউশন। হ্যাঁ, কোভিড-19 রোগের ভাইরাসের নাম কি? অবশ্যই মাথা রাখবেন, সবাই এটা কমেন্ট করেন তো। কোভিড-19 রোগের ভাইরাসের নাম হচ্ছে যে সার্স, SARS, SARS-CoV-2, SARS-CoV-2। এটা কি কোভিড-19 রোগের ভাইরাসের নাম। ঠিক আছে, অবশ্যই অ্যান্সার কি হবে? SARS-CoV-2। আচ্ছা, একটু যদি আপনাদের সামনে বলতে চাই, সার্সের পূর্ণরূপ কেউ কি বলতে পারবেন? কোশ্চেনটা কিন্তু দিয়েছিল 2022 সমবায় অধিদপ্তরে, তারপর হচ্ছে একটা শিল্প মন্ত্রণালয়। সার্সের পূর্ণরূপ কি? সার্সের পূর্ণরূপ কি? সার্সের পূর্ণরূপ হচ্ছে, সবাই একটু লেখেন, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্সের পূর্ণরূপ কি বলছে বলেন তো? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা হচ্ছে সার্সের পূর্ণরূপ। এই কোশ্চেনটা কিন্তু দিয়েছিল। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, সার্সের পূর্ণরূপ কি বলেন দেখি। কে আমাদের লেখাটা সবাই কমেন্ট করতে পারে, সে কত বেশি কমেন্টে জানতে বলেন। সার্সের পূর্ণরূপ কি মুখস্থ করেন? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। অনেক সময় স্পেলিং ভুল দেয়, অনেক সময় বিভিন্ন তথ্য ভুল দিয়ে দিতে পারে। সার্সের পূর্ণরূপ কি? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আচ্ছা, আপনারা এই টার্মটা কেউ শুনছেন? ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কোনগুলা? কেউ কি শুনছেন? কে শোনেন কথা বলবেন, বলেন। ইমার্জিং ভাইরাস কি বলেন? ইমার্জিং ভাইরাস হচ্ছে যে পোষক ছিল একটা, বর্তমানে পোষক আরেকটা। এটা কি বলতে পারে স্যার? এটা কি? যেমন আমি আপনাদেরকে যদি বলি HIV, শুনছেন না? ভাইরাসের নাম শুনছেন তো? HIV ভাইরাসের ফার্স্টে পোষক ছিল কিন্তু বানর ছিল, বর্তমানে পোষক হয়ে গেছে কি মানুষ? পোষক ছিল পূর্বে একটা, বর্তমানে পোষক আরেকটা।
সে ভাইরাস গুলাকে আমরা ইমার্জিং ভাইরাস কি বলবো, সবাই স্পেলিং করেন, ইমার্জিং ভাইরাস বলবো। তো আমার কোশ্চেন হলো ইমার্জিং ভাইরাস কোনগুলা? তা মনে রাখার সূত্র কি? দেখেন, তা মনে রাখার সূত্র হলো SENS, হেন্স। কি বলছি? হেন্স। সবাই বলেন, কি বললাম? হেন্স, SENS, হেন্স। তাহলে তো বলেন স্যার, এস ফর কি? এস ফর হলো HIV, ই ফর কি? ইবোলা, এন ফর কি? নীল, এস ফর কি? সার্স। এই চারটা ভাইরাস দ্বারা, এই চারটা ভাইরাসের কোন ভাইরাস কিন্তু ইমার্জিং ভাইরাস না। হ্যাঁ, এটা নতুন এগুলো ভাইরাস। তো HIV শুনছেন, ইবোলা, ইবোলা ভাইরাস শুনছেন তো? আচ্ছা বলেন তো, কোন ভাইরাসের জন্য দেহের কোষ ফেটে যায়? কোশ্চেনে কোথায় কোথায় আসছিল জানেন? সর্বপ্রথম তো 2018-তে আসছিল, NSI তে 2022-এ আসছিল, তারপর হচ্ছে গণপদ্ধতি 2023-এ আসছিল। আমাদের কোশ্চেনে ছিল যে ইবোলা ভাইরাসের জন্য কি হয়? দেহের কোষ ফেটে যায়। অনেক সময় দেখবেন যে অনেকের দেহে, বিশেষ করে আফ্রিকায় দেখা যায় দেহের কোষ ফেটে যায়। দেহের কোষ কি হচ্ছে? ফেটে যায়। এটা হচ্ছে কিসের জন্য? ইবোলা ভাইরাসের জন্য। কোন ভাইরাসের জন্য আমাদের দেহের কোষ ফেটে যায়? সবাইটা বলেন তো, ইবোলা ভাইরাসের জন্য দেহের কোষ ফেটে যায়। যাই হোক, COVID-19 টাকা ভাইরাসের নাম কি? SARS-CoV-2। ক্লিয়ার? তাই দেখেন, একটা কোশ্চেন পড়াতে যে কতগুলো ইনফরমেশন দিলাম। কি কি দিলাম? সানেরজ যদি বলি, ইমার্জিং ভাইরাস সম্পর্কে জানতে পারছি, সার্সের পুনরূপ সম্পর্কে জানতে পারছি, কোনটার জন্য দেহের কোষ ফেটে যায়, ইবোলা ভাইরাস কোথায় হয়, প্রত্যেকটা কোশ্চেনই আমাদের বিভিন্ন নন কাটা জবগুলোতে ভাই আসছিল। বুঝতে পারছি বিজ্ঞানটা কিভাবে পড়তে হবে। শুধু কোশ্চেন যদি সলভ করেন তাহলে কি হবে? ওই কোশ্চেন না আসে, যদি দেখা গেল যে ঐশ্বর্যের জায়গায় শাবনূর দিলে ঐশ্বর্য দেখা যাবে না, শাবনূরকে তখন দেখাতে পারবেন না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হলো অবস্থা। বিজ্ঞানটা বুঝে পড়তে হবে, আর কিছু কিছু ইনফরমেশন একেবারে ঠোঁটে কিনারা রাখতে হবে। এই অনলাইনে সবাই কমেন্ট করেন, ঠিক আছে। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন নাই, সবাই ফ্রেন্ডে মেনশন, ওকে। পরের কোশ্চেন চলে আসে, দেখেন এটা যদিও সাধারণ জ্ঞানের কোশ্চেন, সবাই কথা বলবো, সবাই কমেন্ট করবো। আচ্ছা, পরের কোশ্চেনে যদি চলে আসে, দেখেন কোশ্চেনে দেন কি দেওয়া আছে, সবাই কমেন্ট করবো। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখি। পরের কোশ্চেন দেওয়া আছে যেটা, বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা রোগে আক্রান্ত হয়? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেসে 2021-এ সোনালী জামাত এবং আইটি 2021-এ কোশ্চেন আমাদের আসছিল। এখানে কিন্তু যদি এটা সাধারণ জ্ঞানের কোশ্চেন, আমাদের সবারই পারা উচিত এই কোশ্চেনটা সামনে দিতে পারে, কারণ রিসেন্ট করোনা কিন্তু আমার চোখ রাঙাচ্ছে আমাদের। ঠিক আছে, তো সর্বপ্রথম বাংলাদেশে করোনা রোগী আক্রান্ত হয় কত তারিখে? সবাই কমেন্ট করবো। 8 এপ্রিল না, আমাদের সন কিন্তু ঠিক আছে, আছে না? সনগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু 3রা মার্চ, 3রা মার্চ 2020 সালে, 2020 সালে। অ্যান্সার কি হবে? 21-এর খ। অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট। 21-এ কি হচ্ছে বলেন তো? খ। 21-এ কি হচ্ছে? খ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর যদি দেখি পরের কোশ্চেন, যদি আমি চলে আসি, দেখেন পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন দেখি। কোশ্চেনে কি দেওয়া আছে? ওমিক্রন ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন, সমন্বিত 9 ব্যাংকের অফিসার জেনারেল 2022-এ কোশ্চেন আসছিল। ওমিক্রনটা সর্বপ্রথম আসলে কোথায় ধরা পড়ে? একটু যদি কমেন্ট করি, ওমিক্রনটা সর্বপ্রথম কোথায় আমাদের ধরা পড়ে বলতে পারবেন? কোথায়? ইসরায়েলে না, ওমিক্রন জার্মানিতে ধরা পড়ে না, ইসরায়েলে তো না, ফ্রান্সে না। ওমিক্রন এটা একটা রূপ, এটা সর্বপ্রথম ধরা পড়ে সাউথ আফ্রিকায়। কোথায়? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এটা হলো একটা করোনার একটা ধরন কিন্তু। ঠিক আছে, তো দেখেন করোনার সময় কিন্তু আপনারা দেখবেন যে বারবার কিন্তু ওষুধ বিজ্ঞানে বারবার বলতেছিল যে করোনা যে মিউটেশন করতেছে। মিউটেশন মানে কি বলেন তো? তার রূপ চেঞ্জ হয়, শাবনূর থেকে ঐশ্বরিয়া হয়, ঐশ্বরিয়া থেকে আইটার নাম, মানে রূপ চেঞ্জ করে। একটা সময় ওষুধ বিজ্ঞানের এটা রূপ, এটা মিউটেশন বলি। তো এটা ধরন হচ্ছে ওমিক্রন। সর্বপ্রথম ওমিক্রন যেটা ধরা পড়তেছে কোথায় বলেন তো? অবশ্যই সাউথ আফ্রিকায়। ওকে,
তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করে অতি দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, ফ্লুরোনা কিসের নাম? খাদ্য অধিদপ্তর স্প্রে ম্যানে 2022-এ কোশ্চেনটা আসছিল। দেখেন এখানে 4টা অপশন আছে। এক প্রকার ভাইরাস, ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ, ইতালির একটি শহরের নাম, নাকি এক জাতীয় গোলাপ ফুল? আমি বলি ফ্লুরোনা, ফ্লু যোগ করোনা মিলে হচ্ছে আমাদের ফ্লুরোনা, ঠিক আছে? তো এইটা হলো এক ধরনের সিমটমস এর নাম, মানে লক্ষণের নাম। আরে ফ্লুরোনা কিসের নাম? এটা এক প্রকার ভাইরাস, কখনোই হবে না। ইতালি একটি শহরের নাম, জীবনেও না। জীবনেও এটা গোলাপ ফুলের নাম আসে না, ঠিক আছে? ওকে, জীবনে গোলাপ ফুল, আমি এত মেয়েকে গোলাপ ফুল দিচ্ছি কিন্তু জীবনে এই ফ্লুরোনা নামে কোনো গোলাপ ফুল ভাই পাই নাই। লাল নীল সাদা পাইছি কিন্তু যাই হোক, ফ্লুরোনা কিসের নাম? এটা হচ্ছে ফ্লু এবং করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ। কোশ্চেন করতে পারেন, স্যার ফ্লু কি? ফ্লু কি? আপনারা বলি, আপনারা সোয়াইন ফ্লু নাম শুনছেন? সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু শুনছেন না? এটা হচ্ছে ফ্লু, মানে সাধারণত সাধারণ হাঁচি কাশি হলে যেটা হয় সেটা আমরা কি বলবো বলেন তো? ফ্লু বলবো, ফ্লু বলবো। হ্যাঁ, তো এই ফ্লু আর করোনা যদি আলাদা কাগজে অ্যাটাক করে একসাথে, তাহলে যে লক্ষণগুলো ধরা পড়বে সেটাকে আমরা কি বলবো বলেন তো? ফ্লু, ফ্লুরোনা। কি বলবো? ফ্লুরোনা, ঠিক আছে? ওকে, অবশ্যই আনসার কি হবে? খ। টেস্ট আনসার শেষ। তো এখন পর্যন্ত যারা ফ্রেন্ডে মেনশন করবে অতি দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবো। আচ্ছা পরের কোশ্চেন চলে আসছে, 24 নম্বর কোশ্চেনটা দেখি। নাই থাকবে না কেন? আচ্ছা, তো এতক্ষণ আমরা যে কটা পড়াইছি সবাই ক্লিয়ার কিনা একটু? আচ্ছা, সারের দেওয়া গোলাপে নিশ্চয়ই ঘ্রাণ ছিল না। কেন ভাই? ঘ্রাণ আমাকে দেখলে কি ঘ্রাণ যুক্ত মানুষ মনে হয় না? আচ্ছা, সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু না ভাই, সোয়াইন ফ্লু, ফ্লু, ঠিক আছে? ওকে, সোয়াইন ফ্লু, ঠিক আছে? ওকে ওকে, সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলবেন, এবং আজকের ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন, এবং যতটুকু পড়ালাম সবাই ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত কমেন্ট বক্সে জানাই দিবেন। সবাই পড়াইছেন? কমেন্ট করে জানাই দেন। কি পড়াইছে স্যার? অবিবাহিত না বিবাহিত জিনিস পড়াইছে স্যার? আচ্ছা, হ্যাঁ, দুইটাই পড়াইছে। আচ্ছা, এই স্যারের ক্লাস কেমন লাগবে? স্যারকে কেমন লাগছে এটা কোন আগে? হ্যাঁ, স্যারকে কেমন লাগছে? কেন আমি তো দেখছি স্যার অনেক সুন্দর মতোই পড়াইছে, তাই না? স্যারের ক্লাস তো আগেও করছেন, আপনারা জানেন যে স্যার অনেক কষ্ট করে ক্লাস নেয়। স্যার কক্সবাজার যাবেন নাকি? কক্সবাজার জব মেডিসিন কক্সবাজার শাখা বলতেছে যে এই স্যারের ক্লাস তো অনেক জোস, এই স্যারকে দেয়া যায় কিনা, এই শুক্র শনিবার যাইতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, স্যার যদি জানেন কক্সবাজার আপনারা দিয়ে দিই। কক্সবাজার শাখার এইমাত্র পরিচালক ফোন দিছে, স্যার এই স্যারটা তো অনেক সুন্দর, অনেক কিউট, নাদুস নুদুস, এই স্যারের ক্লাস, হ্যাঁ এই স্যারের ক্লাস দরকার। স্যার অনেক সুন্দর পড়ায়, বিবাহিত অবিবাহিত জিনিসগুলো অনেক সুন্দর বুঝাই দেয়। ঠিক আছে, স্যারকে অবশ্যই কক্সবাজার শাখায় দরকার। হ্যাঁ, দিয়ে দিই। স্যার ইনফ্লুয়েঞ্জা এক ধরনের জ্বর, হ্যাঁ খুব ভালো, মোহন কইলেছে খুব ভালো, গুড। সোয়া সেফুল অনেক সুন্দর স্যার, গুড 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 গুড। ও আজকে নাসির স্যারের বুকটা কেডা পাইছে? এই ভাই বলে জুয়ার ভাই, এই বুক কে পাইছে আজকে? আমার বুক পাইছে কে আজকে? সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী জুয়ার ভাই, একটু নাম দুইটা দেন তাড়াতাড়ি, দুইটা বই দিতে হবে না? যে বুক কে কে পাইছে একটু দেখতে হবে। স্যার দেখি আইসে ফোন, স্যার ধৈর্য নিয়ে ক্লাস করছি, অনেক কিছু শিখেছি। আক্তার তাসলিম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেয়ের আফরোজ স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার কক্সে আছি, ওই দেখছেন জয়নাল খান বলছে আমি কক্সবাজার আছে, দেখছেন স্যার? আপনি কক্সবাজার যান স্যার, দেখবেন সমুদ্র ফিল ফিল ফিল, সমুদ্র ফিল পাবেন। ঠিক আছে, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস। আপনার শিয়াব আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। গুড, ক্লাসগুলো নিয়মিত করবেন, পড়াশোনা করবেন নিয়মিত, চাকরি একটা দরকার। 27 তারিখ অনেকেরই পরীক্ষা আছে এই শুক্রবার, তো 27 তারিখ যাদের পরীক্ষা আছে আমি সবাইকে বলি যে আপনারা অবশ্যই এই শুক্র শনিবার যত চাকরি পরীক্ষা হলো 2025 সালের চাকরি পরীক্ষা প্রশ্নগুলো একটু সলভ করে দেন, আর কিচ্ছু লাগবে না। 2025 সালের চাকরি পরীক্ষা প্রশ্নগুলো সলভ করে দেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন।
ঠিক আছে। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা অ্যাপ্লাই করছিলেন আগামী জুলাইয়ের 4 তারিখ তাদের কিন্তু পরীক্ষা, ডেট কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, খাদ্যের ডেট দেয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা অ্যাপ্লাই করেছেন তাদের পরীক্ষা সকল কোর্সের মানে সকল পদের পরীক্ষা কিন্তু আগামী 4 জুলাই কিন্তু পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিচ্ছে। সুতরাং যারা 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলো দেন তারা পড়াশোনার ভিতরে কিন্তু অবশ্যই থাকবেন। হ্যাঁ, বিশেষ করে বেশি বেশি পড়বেন একটু। বিশেষ পড়াশোনাগুলো খুবই দরকার, খুবই দরকার। একজনে বলছে স্যার এসব অশ্লীল কথাবার্তা বললেন না। ভাই সায়েন্সের ক্লাসে আবার অশ্লীল আছে? আমার এনে কথা এখানে তো মনে করে এগুলো যা পড়াইছে এগুলো সবই শরিয়া মোতাবেক। এগুলো সায়েন্সে যারা পড়াশোনা করে তারা এমনি জানে যে সায়েন্সের সাবজেক্টের কি পড়াশোনা। আমি আসলে সায়েন্সে পড়ি না, তো এই জন্য আমার পড়াশোনার ভিতরে সব শরিয়া মোতাবেক চলে। সায়েন্সের ক্লাসে তো একটু থাকবেই, সায়েন্সের ক্লাসে একটু থাকবে, তাই না? যাই হোক স্যার 903 করে ঈদের পরবর্তী কি লিখছে বুঝলাম না। আচ্ছা স্যার, যাই হোক সবাই এতক্ষণ ক্লাস করলেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সকল কোর্সে ভর্তি চলতেছে। আবার বলতেছি যারা বিশেষ কোর্সে যারা ভর্তি হবেন 4,000 টাকা অনলাইনে, আর অফলাইনে হলো আমাদের 10,000 টাকা। আরেকজন কই? 2 জন আজকে সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী। তাহলে এইজন কি শেয়ার? আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে বিথি আক্তার। লেখেন আজকে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন বিথি আক্তার। কে দেখি বিথি আক্তার কি আছেন না কেন অনলাইনে? বিথি আক্তার সর্বোচ্চ শেয়ারকারী আজকে বিথি আক্তার। বলেন 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 বলেন, দ্রুত দ্রুত বলেন। বিথি আক্তার কি আছেন? আপনাদের ক্লাস এখনই শুরু হবে। আপনাদের কি জিকে ক্লাস? তানভীর স্যারের সাথে না কার সাথে এখন ক্লাস হবে? ও, আপনাদের তানভীর স্যারের ক্লাস, আর ওই পাশে হবে আমাদের সবুজ স্যারের ক্লাস। এখন রাতে 9টা বাজে 2টা বাজে ক্লাস হবে। তা যারা রাত 9টা বাজে ভর্তি স্টুডেন্ট যারা আছেন, যারা বিসিএস কোর্সে ভর্তি আছেন, আপনাদের ক্লাসটা এখনই শুরু হবে। আর অন্যান্য সবুজ স্যারের ক্লাস কাদের সাথে আমি বলতে পারতেছি না। সবুজ স্যারের ওই পাশের স্টুডিওতে ক্লাস হবে, ওই পাশে ক্লাসরুম হবে। জাতিসংঘ, সবুজ স্যারের সাথে ক্লাস হবে জাতিসংঘের, আর আপনাদের সাথে কি টপিক? বাংলাদেশের সরকারের ব্যবস্থা। ওকে, সমস্যা না, এখনই ক্লাসটা শুরু হবে। যাই হোক, আমি দিয়ে দিলাম যে বিথি আক্তার তিনি আজকে সর্বোচ্চ শেয়ারকারী আছে, আর সর্বোচ্চ মেনশনকারী নাম্বারটা যা বাছাই করে পরে তারকে আমরা দিয়ে দিব। যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, যারা আমাদের ভর্তির জন্য করবেন, আমাদের হটলাইন নাম্বার আছে যে 090151950। যে কোনো কোর্সে ভর্তির জন্য লিখিত হোক, প্রিলি হোক, নিবন্ধন লিখিত হোক, প্রিলি হোক, প্রাইমারি হোক, বিসিএস হোক, 10 থেকে 20 যে কোনো কোর্সে ভর্তির জন্য হটলাইন নাম্বারে কল দিবেন, ভর্তি দেবেন। ওকে, যাই হোক, আমাদের বিথি আক্তার কই? বিথি আক্তার পেয়ে গেছেন। ওকে, আপনাদেরকে আর আমি জ্বালাবো না, কারণ এখন আমাদের 2টা কোর্সের এখন 2টা ব্যাচের ক্লাস শুরু হবে এখন, তাই আপনাদেরকে আর জ্বালাইলাম না। ওকে, আর আমাদের হেড অফিস মিরপুর 10, ফলপট্টি, সামাদ ম্যানশন, 4th তলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ও, পাওয়া গেছে বিনতে হাসান। আল্লাহ, দুজনই বিনতে হাসান, সর্বোচ্চ মেনশনকারী বিনতে হাসান এবং বিথি আক্তার। আপনারা একটু কাজ করেন, দ্রুত আমি বলে দিচ্ছি। বিনতে হাসান, আপনারা আমার এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিন। দ্রুত ক্লাসটা শেষ করব। 01755072190 আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন বিনতে হাসান এবং বিথি আক্তার। বিথি আক্তার, বিনতে হাসান, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেন। কে ক্লাস বই পেয়েছে? হ্যাঁ, ওকে, বিনতে হাসান আর পেয়ে গেছে। ওকে, গুড নাইট, টাটা।